স্যার আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। প্রিয় অডিয়েন্স, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আমাদের সাথে রয়েছে আমাদের অতি প্রিয় শিক্ষক, আমাদের অভিভাবক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থীর আহ, অনেক প্রিয়, অনেক শ্রদ্ধার, আমাদের সবার প্রিয় ডক্টর শামীম উদ্দিন খান স্যার, প্রফেসর অ্যান্ড এক্স চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। আজকে আমরা স্যারের কাছ থেকে অনেক কিছুই শুনবো, আর আপনারাও মন খুলে প্রশ্ন করবেন। আমরা চেষ্টা করব সেই সকল প্রশ্নের উত্তর স্যারের কাছ থেকে নিতে। স্যার কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই রাখছেন। এই করোনার মতো এই দুঃসময়ও আমাদেরকে আল্লাহ ভালো রেখেছেন, এই জন্য আল্লাহর কাছে অনেক কি বলে শুকরিয়া আদায় করছি। স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার আমাদের আসলে যারা অডিয়েন্স, যারা বিভিন্ন সময় আপনার কাছ থেকে অনেক কিছু শুনেছে, মাঝখানে অনেক বিরতি হয়ে গেছে কোভিড এর কারণে, তারা সবাই আসলে আপনার মুখে অনেক কিছু শুনতে চায়। সো একটা কমন বিষয় সবাই জানতে চায়, সেটা হচ্ছে আপনার শৈশব সম্পর্কে যদি কিছু বলতেন। আপনার স্কুল কেমন কেটেছে, কলেজ জীবনটা কেমন ছিল, এবং বিশ্ববিদ্যালয়ে আসলে সেই সময় আপনারা যখন পড়াশোনা করতেন কেমন ছিল আপনাদের সেই শৈশব, কৈশোর, বিশ্ববিদ্যালয় জীবন, যদি স্যার একটু শেয়ার করতেন আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে। ধন্যবাদ ডক্টর তানভীর। আসলে আমি 1968 সালে নোয়াখালীর এক সম্ভ্রান্ত খান পরিবারে জন্মগ্রহণ করি। জন্মের 3 বছরের মাথায় আমি আমার পিতাকে হারাই। আমার মায়ের যত্নেই আমি আসলে লালিত পালিত হচ্ছিলাম। আমি গ্রামের স্কুলেই যখন ভর্তি হই, তখন পিতৃহীন অবস্থায় আমি আসলে আমার প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং কলেজ জীবন শেষ করি। তারপরেই আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। এক্ষেত্রে আমি একটু কথা বলে রাখি যে আমার মায়ের সবসময় একটাই আমাকে দোয়া করতেন যে তুমি যেহেতু তোমার আব্বা নেই, সুতরাং তোমাকে এমনভাবে চলতে হবে, সমাজে তোমাকে দাঁড়াতে হবে। আসলে মায়ের সেই একান্ত আগ্রহের দিকে সামনে রেখেই আমি আমার ব্যক্তি চরিত্র গঠন করার ক্ষেত্রে এবং লেখাপড়ার করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইন্সপিরেশন পেয়েছিলাম। আমি স্কুল জীবনে, কলেজ জীবনে, আমি সকল ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয়ের জীবনেও ছাত্র অবস্থায় অত্যন্ত পড়ুয়া ছিলাম। আমি খুব মেধাবী ছিলাম কিনা আমি বলতে পারবো না, তবে আমার শিক্ষার ক্ষেত্রে সকল ক্ষেত্রেই আমার অত্যন্ত এক্সেলেন্ট একাডেমিক রেকর্ড ছিল, যার কারণে আমি অতি অল্প বয়সেই নোয়াখালী জেলায় একজন মেধাবী ছাত্র হিসাবে এই বিশেষ করে স্কুল জীবন থেকে সুপরিচিত ছিলাম। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বুয়েটে আমি অ্যাপ্লাই করি। বুয়েটে আমি ওয়েটিংয়ে ছিলাম এবং যখন সর্বশেষ আমার এই কী বলে সাবজেক্টটা পড়ে, তখন এটি ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তখন আমি যখন সাবজেক্ট ওয়াইজ ছিল ম্যাথমেটিক্সে আমি সেকেন্ড ছিলাম মেধা তালিকায়। এর পরবর্তীতে আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমার অত্যন্ত প্রিয়জন একজন বড় ভাই গোলাম কবির ভাই আমাকে সাথে যখন ওর সাথে প্রথম পরিচয় হলো, উনি আমাকে বললেন যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার চাইতে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্সে পড়ুন, আমার মনে হয় এটি ভালো হবে, আপনার এখানে ভালো করতে পারবেন। তখন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের নতুন শুরু হলো, তো বেশি ওনার কাছে মনে হয় না যে খুব ইম্পর্টেন্স পাবে, যার কারণে শেষ পর্যন্ত আমি আর বুয়েটের দিকে না যেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার লেখাপড়া শুরু করি এবং বরাবরই আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রমাণ হলে আবাসিক হলে ছিলাম এবং আমার ছাত্র জীবনের মানে সর্বোচ্চ সময়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাটিয়েছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমি প্রমাণ হল ছাত্র সংসদেও ছিলাম এবং ছাত্র শিক্ষক সকলের সাথেই আমার একটা অত্যন্ত নিবিড় সুন্দর সম্পর্ক ছিল। আমি আসলে আমার মায়ের যে উপদেশগুলো ছিল, সবসময় বড়দেরকে সালাম করা, ছোটদেরকে স্নেহ করা, মানুষের প্রতি অত্যন্ত যত্নশীল হওয়া, নিজেকে দায়িত্ব অনুভূতি জাগ্রত করার ক্ষেত্রে ছাত্র জীবন থেকেই আমি নিজকে ওভাবেই তৈরি করেছিলাম। কিন্তু যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি মাস্টার্স পরীক্ষা প্রথম পেপার হয়, যেদিন পরীক্ষা দিলাম বিকালেই আমার বাসায় আমি হলে আসার পরবর্তীতে খবর পেলাম যে নোয়াখালী থেকে আমার একজন আত্মীয় এসেছেন, আমার আম্মার অবস্থা ভালো না, আমাকে নিয়ে যাওয়ার জন্য। ডিয়ার অডিয়েন্স, সম্ভবত স্যার ডিসকানেক্ট হয়ে গেছেন আমাদের সাথে। সো আমরা একটু অপেক্ষা করে দেখি, স্যার হয়তো চলে আসবেন এক্ষুনি।
স্যার টেকনিক্যাল প্রবলেম ছিল নাকি স্যার? বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিসিটি চলে গেছে, পাওয়ার ফেল করছে। হ্যাঁ, আপনার ডিসপ্লে থেকে আপনি চলে গিয়েছিলেন। জি, এখন আবার আপনি নতুন করে স্যার নতুন করে আবার ডেটা কিনে পরবর্তীতে ইন করলাম। ওকে স্যার, ওকে স্যার। স্যার আপনি ছিলেন হচ্ছে ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটির পরে ডিসকানেক্ট হয়ে গেল। আপনার বিশ্ববিদ্যালয় সময়টা সবাই শুনতে চাচ্ছিল। জি, তো বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা যখন আপনার ছাত্র ছিলাম, পরীক্ষার সময় যখন স্যার আপনার পরীক্ষার সময় হ্যাঁ, নোয়াখালী হতে ফোন জি, এসেছিল বা একজন ব্যক্তি এসেছিলেন পরীক্ষা জি, চলাকালীন, সেই জায়গায় স্যার জি, জি, আমরা জি। ডিসকানেক্ট হয়ে যাই। আমার কি বলে, যখন আমি পরীক্ষা শেষ করে আমি তখন নোয়াখালী চলে যাই। যাওয়ার পরবর্তীতে দেখি যে আমার আম্মা ওই দিন রাত্রেই মারা যান। তার পরের দিন ওনাকে কবরস্থ করেই আমি এর পরের দিনই এই আমার পরীক্ষা ছিল, এবং তখন আমাদের পরীক্ষাগুলো ছিল 11টা থেকে। আমি আসলে শুধু লাশটা কবর দিয়েই বিশ্ববিদ্যালয়ে আমার আরেক আত্মীয় আমাকে জোর করে নিয়ে এসেছে। আনার পরবর্তীতে আমাদের তৎকালীন প্রভোস্ট এবং আমাদের গণিত বিভাগে তখন সিনিয়র শিক্ষক প্রফেসর ফজলি হোসেন স্যার সহ আমাকে দেখতে যান হলে, এবং আমাকে বলেন যে তুমি কি বলে পরীক্ষা দিতে পারবা? আমি বললাম যে স্যার আমি বুঝতে পারতেছি না কি করব। তারপরে আমার অনেক শিক্ষক আমাকে বললেন যে না, তুমি যতটুকু পারো ততটুকু দিয়ে দাও, দিয়ে। এবং ওই পরীক্ষাটা ছিল কোঅর্ডিনেট জিওমেট্রির উপরই। এবং আমি আমার মায়ের দোয়াই বলবো, আমার ওই দিন পরীক্ষায় আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি এক্সপার্ট ছিলেন সেকেন্ড এক্সামিনার, তিনি তখনকার সময় আমাকে 89 নম্বর মার্কিং করেছেন। তারপর আমি আলহামদুলিল্লাহ স্যার। বিশ্ববিদ্যালয় থেকে রেকর্ড সংখ্যক মার্কস নিয়েই মাস্টার্সে ফার্স্ট হই। এর পরবর্তীতেই আমার আসলে ছাত্র জীবনের বলতে গেলে বেশিরভাগ সময়ই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে কাটিয়েছিলাম। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে আবাসিক হলের যে পরিবেশ ছিল এবং প্রমাণ হলে লেখাপড়া করার পরিবেশ ছিল অত্যন্ত চমৎকার। আমরা নিয়মিতই তখন সেন্ট্রাল লাইব্রেরিতে আমাদের মানে ম্যাক্সিমাম সময় কাটতো। ক্লাস শেষ করার পরপরই আমরা চলে যেতাম লাইব্রেরিতে। সেন্ট্রাল লাইব্রেরি থেকে রাত 8টা, 8:30টার দিকে বাসায় ফিরতাম। তার পরবর্তীতে খাওয়া দাওয়া করেই আমাদের আবার পড়ালেখা শুরু হতো। আমার সাথে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সময়ে প্রমাণ হলে ছিলেন, তারা প্রতিনিয়তই আমাকে নিয়ে দুষ্টামি করতেন যে প্রতিদিন এক দিস্তা কাগজ সকালবেলা নিতাম, সন্ধ্যার সময় শেষ হয়ে যেত। অর্থাৎ এমন কোনো দিন ছিল না যেদিন এক দিস্তা কাগজের থেকে কম লিখেছিলাম ছাত্র জীবনে। আমার সময়, যে সময় যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে চলে গেলেন, একজন ছাত্রী হলিক্রসের ছাত্রী ছিলেন। তিনি যখন ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলেন তখন ওনাকে বলল যে আমার এক বন্ধু এখন ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তিনি বললেন যে তোমাকে যদি ফার্স্ট হতে হয়, শামীমউদ্দিন খান আছে, তোমাকে এখান থেকে চলে যেতে হবে। ওই মেয়েটি শেষ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যায়। আসলে ছাত্র জীবনে এত বেশি লেখাপড়াতে মজা পেতাম আমি, যা যে কোনো কিছু ভুলে যেতাম। এবং লেখাপড়াটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় একটা কি বলে এই জায়গা ছিল, যেখানে যত দুঃখ কষ্ট যাই ছিল সবকিছু ভুলে যেতাম যদি আমি ঠিক মতো বইগুলো পেতাম, ঠিক মতো যদি পড়তে পারতাম, বা কাউকে যদি পরামর্শ পেতাম, তখনই নিজেকে খুব ভালো লাগতো যে দিনটা খুব ভালো লেগেছে। এই ছিল আসলে আমার ছাত্র জীবনের। এর পরবর্তীতেই আমি যখন মাস্টার্স পরীক্ষা দেওয়ার মাস তিনেকের পরেই, 3 মাস হয়নি অবশ্য, আর একটু কিছু পরেই তখন আমি চট্টগ্রামে আমার জ্যাঠাতো ভাইয়ের কি বলে বাসায় থাকতাম। একদিন দেখি যে
সেখানে আর্মিরা আমাদের বাসা চলে আসছে কয়েকটা গাড়ি নিয়ে। আমার জ্যাঠাতো ভাই তো খুব ভয় পেয়ে গেলেন, আর্মি কেন আমার বাসা আসলো। এরপর ওরা এসেই খোঁজ করলো যে এখানে সামিউদ্দিন খান থাকেন কিনা। এখন আমার জ্যাঠাতো ভাই উনি রেলওয়ে ইঞ্জিনিয়ার, উনি এত ভয় পেলেন, এতগুলো আর্মির গাড়ি, এরপর ওরে খোঁজ করতে আসছে, কি ব্যাপার, কি সমস্যা হলো, বিশ্ববিদ্যালয় থেকে সে সবেমাত্র পরীক্ষা দিয়ে আসলো, কোনো সমস্যা হলো কিনা। এর পরবর্তীতে আমাকে বলে যে এই তুমি এখন ওনাদের সামনে যাবা না, আমি একটু যাই কথা বলি। তো উনি গেলেন, সেখানে মেজর নজরুল সাহেব ছিলেন। নজরুল সাহেব বললেন যে আমি মেজর নজরুল, আমি কি বলে চিটাং ক্যান্টনমেন্টে থাকি। আমার কি বলে আমাদের পাবলিক চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একজন গণিতের শিক্ষক দরকার। বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে খবর পেলাম যে উনি নাকি গণিতে খুবই ভালো, এখন আমাদের একজন শিক্ষক দরকার, ওনাকে আজকেই জয়েন করতে হবে। আমাদের জিওসি বসে আছে, ওনাকে বলছে নিয়ে যাওয়ার জন্য, যেখানে পাই সেখানে। এই জন্য আমরা এখানে নিয়ে আসছিলাম। এর পরবর্তীতে আমরা যখন আমার কাছে সবাই বললো, উনি সহ চলে আসলাম জিওসিতে অফিসে। জিওসি আমাকে বেশ কিছু প্রশ্ন করলেন। আমি এবং ওনার ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে যখন যিনি হেড ছিলেন ওখানে, তিনি ছিলেন প্রিন্সিপাল সাহেব ছিলেন। প্রিন্সিপাল সাহেব শুধু আমার দিকে তাকিয়ে বললেন যে উনি আমাদের কলেজে কিন্তু থাকবেন না, কিন্তু উনি যদি একদিনও থাকেন সেটা আমার কলেজের ছাত্রদের জন্য সৌভাগ্য হবে। যার কারণে সেদিন আমি আমার মাস্টার্সের রেজাল্ট ছাড়েই প্রভাষক হিসাবে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট কলেজে আমি যোগদান করি ওই দিনই। তারপর আমার যখন রেজাল্ট পাবলিশ হলো, যেদিন পাবলিশ হলো তার কিছুদিন আগেই চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একজন গণিতের শিক্ষকের জন্য দরখাস্ত আহ্বান করে, এবং রেজাল্ট হওয়ার সাথে সাথেই আমি তাড়াতাড়ি দরখাস্ত করি। এবং জামিলুর রেজা চৌধুরী, যিনি বুয়েটের একসময় খুব নামকরা প্রফেসর ছিলেন, ব্র্যাকের ভাইস চ্যান্সেলর ছিলেন, তখন বিআইটি নামে ছিল চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কি বলে প্রকৌশল বিশ্ববিদ্যালয়টি। সেখানে তাদের হেড অফিস ছিল তখন ঢাকাতে। সেখানে প্রায় 40-42 জন লোকের কি বলে গভর্নিং বোর্ডের মেম্বার, তাদের উপস্থিতিতে সেখানে আমাকে ভাইভাতে কল করে এবং অনেক ক্যান্ডিডেট। তারপর আমি যখন সেখানে গেলাম, আমাকে ওনারা অনেকক্ষণ, জামিলুর রেজা চৌধুরী সাহেব শুধু একটা প্রশ্ন করলেন যে আপনি ইন্টারপোলেশন এবং এক্সট্রাপোলেশনের ব্যাপারে আপনার কোনো আইডিয়া আছে কিনা। তখন আমি চিন্তা করলাম যে যেহেতু ইন্টারপোলেশন এবং এক্সট্রাপোলেশন উপর আমি 200 নম্বর পড়েছি, সুতরাং আমার একটা নিজস্ব এরিয়াতে যত রকমের কনসিকুয়েন্স, 17টি মেথডের ইনস আউট আমি সব কিছু তুলে ধরলাম প্রায় আধা ঘন্টার মধ্যে। এবং জামিলুর রেজা চৌধুরী সাহেব আমাকে এসেই বুকে জড়িয়ে কনগ্রেচুলেশন জানালেন এবং বললেন যে কি বলে আপনাকে আমার পক্ষ থেকে কনগ্রেচুলেশন, এবং আপনি আমাদের এখানে যোগদান করবেন, আপনাকে আগামীকালকেই আমাদের ওখানে চলে যাওয়া দরকার। এবং আমি এই শেষ পর্যন্ত চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমি যোগদান করি ক্যান্টনমেন্ট কলেজ থেকে। ক্যান্টনমেন্ট কলেজ থেকে যখন যোগদান করি, তখনই সেখানে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের একজন শিক্ষকের জন্য তারা আবেদন চায় জাতীয় পত্রিকায়। সেখানে আমি আবার সেখানে দরখাস্ত করি। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার তখনকার সময় তাদেরও সেখানে অনেক ক্যান্ডিডেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আলহামদুলিল্লাহ সেখানে আমাকে সিলেকশন দিল এবং যথারীতি আমি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ত্যাগ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে যোগদান করি। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তখন যাতায়াতের যে অবস্থা ছিল, মনটা খুব খারাপ ছিল। একদিকে দিয়ে আমার মায়ের মৃত্যু, অপরদিকে দূর দূরান্ত এলাকা চট্টগ্রাম নোয়াখালীর থেকে দূরে কখনো থাকি নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুবিলি ভবনে আমার অত্যন্ত প্রিয় বন্ধু মাইনুদ্দিন এবং আব্দুর রহিম সহ একাত্রে ছিলাম। কিন্তু দিনটা ভালোই লাগছিল, কিন্তু কেন যে চট্টগ্রামের জন্য খুব মনটা কাঁদছিল। তখন একদিন পত্রিকায় দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগে
একজন গণিতের শিক্ষক চান। আমি সেই দিন চিন্তা করলাম যে ২ জায়গায় দরখাস্ত করে দিই। ২ জায়গায় দরখাস্ত করলাম এবং প্রথম ইন্টারভিউ বসে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদের যে ডিন ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি আমাকে একটি প্রশ্ন করলেন যে ভাইবা বোর্ড ৩ দিন চলছিল। ওখানে তখন ভাইবা বোর্ডগুলো ছিল প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সারাদিনের ওনাদের কাজের ব্যস্ততা শেষেই ইন্টারভিউগুলো নিতেন। আমার ৩য় দিন যখন পড়লো আমাকে বলল যে গত ২ দিন পর্যন্ত একটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি। আপনি যদি এই প্রশ্নটা উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি হয়ে যাবে। আমি দুর্গাদাস ভট্টাচার্য, প্রফেসর দুর্গাদাস ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন এবং বাণিজ্য অনুষদের ডিন ছিলেন এবং পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পান হিসাবে নিয়োগ। তখন উনি আমাকে ম্যাট্রিক্সের উপরে একটি প্রশ্ন করলেন যে যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয় তাহলে বিজনেসের ক্ষেত্রে আমরা যখন সিদ্ধান্ত নিতে যাব তখন এই সিদ্ধান্তটা কিভাবে নেবে। তখন আমি বললাম যে স্যার ইটস ভেরি ইজি কোয়েশ্চেন টু মি। দেন আই জাস্ট মেড মাই আনসার to them and everyone was satisfied with my answer. এর পরবর্তীতে দুর্গাদাস ভট্টাচার্য শুধু একটুই বললেন যে উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক্সের যেহেতু প্রফেসর শিক্ষক ছিলেন, সুতরাং ওনার পক্ষে এটার উত্তর দেওয়া খুব কঠিন বিষয় না। আমি তখন নিশ্চিত হলাম যে আমার সেখানেই চাকরিটা হয়ে যাবে। তার পরবর্তীতে আমি ১ সপ্তাহের ব্যবধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্টের আমি দরখাস্ত, তারা কল করেন ইন্টারভিউ বোর্ডে এবং আমি আজকে স্মরণ করছি প্রফেসর কাজী আহমদ নবী স্যার তখন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন। তিনি বারবারই বলতেছিলেন যে ও তো রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় যদি তার হয়ে যায় সে কি আমাদের এখানে আসবে। ভাইস চ্যান্সেলর স্যার তখন ছিলেন আরাই চৌধুরী স্যার। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ প্রকৃতিদশা অধ্যাপক, একজন শাহজাহান মিনা স্যার ছিলেন, একজন হাবিবুল্লাহ স্যার ছিলেন। ওনারা বললেন যে ও আর জয়েন করবে না করবে সেটা তার ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং এ হয়েছে, সে কি মার্কেটিং নিয়ে যাবে না ফাইন্যান্সে আসবে, মানে হিট চয়েস। আমরা এই বিষয়টাই তাকে এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন না করে তাকে নিয়োগ দিয়ে দেবো, যা হওয়ার আছে তাই হবে। আমার সামনেই কথাগুলো হচ্ছিল। তার পরবর্তীতে আরাই চৌধুরী স্যার আমাকে খুব ধমক দিয়ে বললেন যে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করবে, তুমি রাজশাহী যাবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেখানে চলে আসতে পেরেছি, তাহলে তুমি কেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে না। তো শেষ পর্যন্ত আমি কয়েকদিন পরে দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপয়েন্টমেন্ট কার্ডও পাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাপয়েন্টমেন্টও কার্ড পাই। আমাদের তৎকালীন ফাইন্যান্স বিভাগের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক অধ্যাপক ডক্টর লোকমান স্যারের সাথে আমি যখন কথা বললাম, উনি আমাকে বলে যে আগে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করো, কয়েকদিন পরে তুমি দরকার হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবা। আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করো, তাহলে ক্যারিয়ারে কয়েকটা বিশ্ববিদ্যালয় তোমার আসবে। আমি আসলে ওনার ওই কথাটা সেদিন বুঝতে পারিনি। আমি যখন যোগদান করলাম, পরবর্তীতে স্যার আমাকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকে একটা দরখাস্ত করালো যে ৬ মাস পিছিয়ে দেওয়ার জন্য যোগদান। ৬ মাসের মধ্যে স্যার একদিন আমাকে আমাদের অধ্যাপক ডক্টর নেসারুল করিম, প্রফেসর হারুন রশিদ সহ আমাকে বললেন যে আমরা প্রফেসর নুরুদ্দিন চৌধুরী মার্কেটিং এর তৎকালীন সিনিয়র টিচার নুরুদ্দিন চৌধুরী বাসায় যাবো একটু। বিকালে এসে দেখি যে ওনারা আগেই অ্যারেঞ্জমেন্ট করে রাখছেন। আমাকে নুরুদ্দিন স্যার বললেন যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং এ যাওয়ার চাইতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্ট আপনার জন্য অনেক অনেক বেশি ভালো। ফাইন্যান্সে ম্যাথমেটিক্যাল মডেল যেভাবে আপনি বিল্ড করতে পারবেন, যেভাবে আপনি কন্ট্রিবিউশন রাখতে পারবেন, মার্কেটিং এ সেখানে সেই সুযোগটা কম হবে আমি মনে করি। হয়তো আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক্সে থাকুন, আর নতুবা ওখান থেকে যখন চলে এসেছেন আমার মনে হয় ফাইন্যান্সটাই আপনি থেকে যান, আপনি আর ঢাকাতে যাবেন না। শেষ পর্যন্ত ওনাদের এই ৫ জন শিক্ষকের সামনে লোকমান স্যার আমার বললো যে কি বলো তুমি সিদ্ধান্ত দাও এখন। শেষ পর্যন্ত আমি বললাম যে স্যার আপনারা যা ভালো মনে করেন তাই। আসলে মুরব্বীদের সামনে কখনো আমি
কোনো কথা নিজে কখনো প্রকাশ করার মতো অভ্যস্ত ছিলাম না। তখন যার কারণে স্যারেরা যখন সবাই মিলি আমার ভালোর জন্যই বলতেছে মনে করি, আমি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর যোগদান করিনি। এই ছিল আমার মোটামুটি ছাত্র জীবন এবং কর্মক্ষেত্রের মানে শর্ট একটা ব্রিফ। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এত চমৎকার করে পর্যায়ক্রমে একটার পর একটা আমাদেরকে জানালেন। অনেক বিষয় হয়তো আমি জানতাম, কিন্তু আপনার অনেক প্রিয় শিক্ষার্থীরা যারা আপনাকে অনেক ভালোবাসে তারা হয়তো আজকেই প্রথম জানলেন। স্যার এটা তো খুবই ব্যতিক্রমী ব্যাপার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে গেছেন অনেক শিক্ষক, অনেক এই এই আমাদের ফাইন্যান্স বিভাগ হতো আমাদের শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছে। আপনি এরকম একটা যখন সিদ্ধান্ত নিয়েছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যাবেন, অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক উপকৃত হয়েছে, শিক্ষার্থীরা উপকৃত হয়েছে, কিন্তু আপনার কি আসলে কোনো আফসোস হয় এখন? আমার আসলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সিনিয়র টিচারের সাথে যখন কথা বলি, যখন ওনারা আমার এই ব্যাকগ্রাউন্ডটা জানে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করিনি, ওনারা মাঝে মধ্যেই আমাকে একটু বলেন যে এই যেমন বাকি খুলিলি স্যার বললেন যে আপনি যদি ঢাকাতে আসতেন জাতীয়ভাবে অনেক বেশি কন্ট্রিবিউশন রাখতে পারতেন, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমি জানি না আপনি কতটুকু নিজকে ফ্লারিশ করতে পেরেছেন। এরপর আমার আরেকটা বড় বিষয়টা ছিল যে যেহেতু এই আমি ম্যাথমেটিক্সের মানুষ, আমাকে বিজনেসে যখন আমার চিন্তাই করলাম যে এখানে থেকে যাব, তারপর আমার জীবনে একটা বড় চ্যালেঞ্জ ছড়ে দিলাম যে আমাকে এখানে কোপ করতে হবে। এবং আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস নিতাম, অথবা আমাদের বাংলাদেশ চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস নিতাম, তখন আমাকে আসলে কোনো খুব বেশি প্রস্তুতি নিতে হতো না, কারণ এই বইগুলো আমার মানে বলে মুখস্থের মতোই হয়ে গেছে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টে যোগদান করি, আমি তখনই নিজ উদ্যোগে বিজনেস ফ্যাকাল্টিতে যে সমস্ত কোর্স পড়ানো হতো, সব কোর্সে অ্যাকাউন্টিং ছাড়া সব কোর্সের বইই আমি 4-5টা করে নিজ উদ্যোগে আমি কিনে নিয়ে এসেছিলাম। এবং আমি প্রতি সপ্তাহে একটা একটা করে বই পড়া শুরু করে দিলাম, যে যাতে করে আমার যে লব্ধ জ্ঞান গণিতের, সেটি যাতে অন্তত বিজনেস এডুকেশনের সাথে আমি কোপ করতে পারি, এটা যাতে খাপ খাওয়াতে পারি। এবং সর্বশেষ যখন আমি রিসোর্স ইকোনমিক্সে পিএইচডি করার সিদ্ধান্ত নিলাম, তখন আমি বুঝতে পারলাম যে আসলে ফাইন্যান্স ডিপার্টমেন্টে আসার কারণেই হয়তো আমি ইকোনমিক্সে পিএইচডি করতে পেরেছি। আর এই পিএইচডি করাটাতে আমার যে মানসিক যে একটা শান্তি, সেটা হচ্ছে গণিত এবং অর্থনীতির মধ্যে যে সুন্দর একটা সম্পর্ক, এবং সেটার ক্ষেত্রে সেটা যে একটা ন্যাশনালি একটা কন্ট্রিবিউশন রাখতে পারে। এবং আমি যেই থিসিসের উপর কাজ করেছি, সেই থিসিসটা আমেরিকার 2টি প্রখ্যাত বিশ্ববিদ্যালয়, প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এবং ইথাকা বিশ্ববিদ্যালয়ের 2জন সিনিয়র শিক্ষক আমার থিসিস মূল্যায়ন করে, এবং দুজনই এরকমভাবে রিমার্কস করেন যে আমার থিসিসের উপর, যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসে এ ধরনের মডেল বিল্ড আপ করা, এবং বিশেষ করে বাংলাদেশের সমুদ্র সীমানায় কোনো রকমের ট্রলার নিয়ে না যাইয়া শুধুমাত্র সেকেন্ডারি উপাত্তের উপর ভিত্তি করে আমি বাংলাদেশের উপকূলে এবং গভীর সমুদ্রে বাংলাদেশ সীমান্তে যে কি পরিমাণ চিংড়ি মাছ থাকতে পারে এবং তাদের গ্রোথ রেট কিরকম, এবং এইটার ব্যাপারে বিশেষ করে নোয়া আমেরিকার যে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা ফিশারিজ নিয়ে কাজ করেন, তাদের সেই মডেলগুলোকে অ্যাপ্লাই করে বাংলাদেশের প্রথম বায়ো ইকোনমিক প্যারামিটার আমি কি বলে একটা আর্টিকেল পাবলিশ করি, যেটা ইন্ডিয়ান জার্নাল অফ ফিশারিজে পাবলিশ হয়। এবং ওই আর্টিকেলটা পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয়, বিশেষ করে নরওয়ে যেখানে যেখানে ফিশারিজ আছে, নরওয়ে বিশ্ববিদ্যালয়ের প্রায়শ আমাকে মেইল করে যে স্যার আপনার এই ইয়েটা আমরা ব্যবহার করেছি, আপনার কাজটা এত মূল্যবান ছিল, যেটা বাংলাদেশের বিশেষ করে বে অফ বেঙ্গলের যে প্রত্যেকটা স্পিসিসের
যে গ্রোথ রেট, তাদের যে ক্যারিং ক্যাপাসিটি, এই বিষয়গুলো আমরা আসলে ইতিপূর্বে আর কখনো পাইনি। তো এই জন্য তৎকালীন সময়ে মেরিন সায়েন্স ডিপার্টমেন্টের সিনিয়র অধ্যাপক আমাদের মরহুম ডক্টর জাফর এবং আমাদের এই অনেক সিনিয়র শিক্ষক যারা ছিলেন তখন, তারা সবাই আমার এই কাজটিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন এবং খুব প্রশংসা করেছেন। যাই হোক, আমরা আমার যে লেখাপড়ার যে বিষয়টা, সেটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম একটা রপ্তানিকারক দ্রব্য যেটা ছিল আমাদের শিম, সেই শিম ফিশারির উপরেই আমার কাজ ছিল। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রশাসন অনুষদ এই একটা আমার থিসিসের উপর একটা সেমিনার আয়োজন করে এবং সেই সেমিনারে আমি আমার থিসিসটা প্রেজেন্ট করি। এবং তৎকালীন সময়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আমার যে সুপারিশগুলো তারা তখন চেয়েছিলেন এবং সেই বাণিজ্য মন্ত্রণালয়ে আমাদের সুপারিশগুলো পাঠিয়েছিলাম। ডিপার্টমেন্ট অফ ফিশারিজ যে আমার সুপারিশগুলো গেল, যার কারণে আমার একটা মানসিক তৃপ্তি আছে যে আমার কাজের মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ বিশ্বব্যাপী একটা রিকগনিশন পেয়েছিলাম। আমি এই জন্য নিজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে খুব বেশি ভুল করে ফেলছি এরকম মনে এখন আর করি না। আর রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের এই সিনিয়র অনেক শিক্ষক আমাকে গত এক সপ্তাহে টেলিফোন করে যেভাবে বলতেছেন যে আমরা কি বলে আপনাদেরকে এখন ঈর্ষা করি, আপনি তো আমাদের জন্য কঠিন করে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্সের বর্তমান চলাটা। আমি মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগ এখন বর্তমানে যে অবস্থানে আছে, এটা জাতীয়ভাবে নয়, শুধু আন্তর্জাতিকভাবে আমার মনে হয় ডিপার্টমেন্ট অনেক বেশি কন্ট্রিবিউশন রাখার ক্যাপাসিটি রাখে। এবং আমি নিজকে ধন্য মনে করি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের যে এক সেট তরুণ, অত্যন্ত উদ্যমী, অত্যন্ত ভালো গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্ট রয়েছে, যা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের তুলনায় আমি মনে করি ঈর্ষণীয় অবস্থায় রয়েছে। তো সুতরাং তোমাদের সাথে থাকার কারণে আমি নিজকে ধন্যই মনে করি, আমি নিজকে কখনো ছোট মনে করি না। স্যার অনেক চমৎকার। আসলে আপনার কথা শুনতে শুনতে আমিও ভুলে যাচ্ছি এরপরে কি প্রশ্ন করব। অন্য প্রসঙ্গে যাই স্যার একটু। আপনি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান যে অনুষদ, তার অন্যতম সেরা, সেই সময়কার সেরা বিভাগ ম্যাথামেটিক্স এর ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে তারপর অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার সুযোগ পেয়েও যাননি। কিন্তু এর মাঝেও আপনি কি কখনো গণিত বিভাগে শিক্ষক হতে চেয়েছিলেন? আমি ফাইন্যান্স বিভাগে যোগদানের পরে আমাকে যখন নুরুদ্দিন চৌধুরী ভাইস চ্যান্সেলর হন, তখন তিনি আমাকে একদিন অফিসে ডাকেন এবং তৎকালীন গণিত বিভাগের যিনি সভাপতি ছিলেন অধ্যাপক ডক্টর মহিউদ্দিন স্যার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক, স্যার দেখি যে ভাইস চ্যান্সেলর অফিসে বসে আছেন। এর পরবর্তী আমি যাওয়ার পরে তৎকালীন ভাইস চ্যান্সেলর আমাকে বললেন যে তোমার সাথে তোমার স্যার একটু কথা বলতে চান। আমি তো বুঝতে পারিনি। পরে মহিউদ্দিন স্যার বললেন যে এটা আপনি বলেন স্যার, আপনি বলেন, আপনি ভাইস চ্যান্সেলর, আপনি বলেন। তখন উনি আমাকে বললেন যে আমি তখনও ফাইন্যান্স ডিপার্টমেন্টে প্রফেসর হইনি, আমি অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে তখন ছিলাম। তখন উনি আমাকে প্রস্তাব দিলেন ভাইস চ্যান্সেলর যে গণিত বিভাগের পক্ষ থেকে থাকছে যে তোমাকে প্রফেসর হিসেবে ওখানে চলে যাওয়ার জন্য। এখন আপনি যদি সেখানে যান তাহলে আমরা এটার ব্যবস্থা করব। তখন আমি আসলে স্যারকে অত্যন্ত বিনয়ের সাথে মহিউদ্দিন স্যারকে জানালাম যে স্যার, আপনি আমার শিক্ষক, আপনি যে প্রস্তাব দিয়েছেন এই মুহূর্তে আমার যাবতীয় প্রকাশনা, আমার যতটুকু কি বলে পাবলিকেশন, আমার যে লাইন অফ থিঙ্কিং, লাইন অফ ডিরেকশন অফ রিসার্চ, সব কিছু হচ্ছে যে ইকোনমিক্স এবং ফাইন্যান্স বেস। তো আমার পক্ষে এখন ম্যাথমেটিক্সে যেয়ে আমি খুব ভালো একটা কন্ট্রিবিউশন রাখতে পারবো বলে আর স্যার আমি মনে করছি না। আমি মনে করি যে আমার আবার লাইনচ্যুত হওয়া আমার জন্য স্যার খুব কঠিন হবে। সারাটা জীবন আমি একবার এদিক থেকে একবার ওই দিকে যাওয়াটা, এটা আমার জন্য ঠিক হবে না। আমি বরং যেভাবে আছি এভাবে থাকতে চাই। তো স্যার আমাকে বারবার বললো যে শামীম, আমি খুব খুশি হব
তুমি যদি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে আসো, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে হালটা ধরতে পারতা। তা আমি বললাম যে স্যার সরি, আসলে অনেক দেরি হয়ে গেছে, এই এতদিনে আমার পক্ষে এখন আবার নতুন করে ওই লাইনে নিজকে একজন রিসার্চার হিসাবে এস্টাবলিশ করা এটা খুবই ডিফিকাল্ট হবে আমি মনে করছি স্যার, যার কারণে আমি আর যাওয়ার চিন্তা করিনি। আমাদের সৌভাগ্য স্যার, যদি কোনো কারণে চলে যেতেন তাহলে আমাদের কপালে অনেক দুর্ভাগ্য হতো হয়তো। আল্লাহ সহায় ছিলেন ফাইন্যান্স বিভাগের প্রতি, আমাদের প্রতি। আমরা আপনাকে আহ, আপনার কারণে আমরা আপনাকে ধরে রাখতে পেরেছি, আসলে আমরা ধরে রাখতে পারিনি, এটা আপনার কারণে আমরা পেরেছি। স্যার আপনি তো একটা অর্গানাইজেশনের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন, নাম হচ্ছে জ্যাম। এটা সম্পর্কে আসলে আমরা তো খুব কমই জানি। আপনি কি একটু আমাদেরকে বলবেন আসলে এই অর্গানাইজেশনটা সম্পর্কে, যেটার আপনি কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করছেন? আসলে এই প্রতিষ্ঠানটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড, এটা গ্লোবাল এন্টারপ্রিনিয়রশিপ মনিটর। এন্টারপ্রিনিয়রশিপের উপর পৃথিবীতে যত অর্গানাইজেশন আছে, দিস ইজ দ্য লিডিং অর্গানাইজেশন ইন দ্য অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং আমি আসলে জ্যামের সাথে যুক্ত হতে পেরেছি আইআইইউসি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে। তখন আমাদের একজন শিক্ষক ছিলেন শামসুল করিম ভাই। উনি আসলে যখন ইংল্যান্ডে পিএইচডি করেন তখন জ্যামের সাথে ওনার সুপারভাইজার কাজ করছিলেন। ওনার আসলে কি বলে সহযোগিতা নিয়েই বাংলাদেশে জ্যামটা আমরা কি বলে প্রফেসর নুরুদ্দিন চৌধুরী, তারপরে ফাইন্যান্স বিভাগ থেকে আমি, মার্কেটিং থেকে নুরুদ্দিন চৌধুরী স্যার, তারপর প্রফেসর সিরাজউদ্দৌলা শাহিন স্যার মার্কেটিং ডিপার্টমেন্টের, তারপর নর্থ সাউথ ইউনিভার্সিটির তৎকালীন ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্বাস আলী খান সহ আমরা 9 জন শিক্ষক ছিলাম জ্যামের এই কান্ট্রি ডিরেক্টর হিসাবে। এবং ইউএসএ তখন আমাদেরকে ফাইন্যান্স করেছিল এবং সারা বাংলাদেশে আমরা একটা কোশ্চেনিয়ার ডেভেলপ করেছিলাম। সেই কোশ্চেনিয়ার সারা বাংলাদেশে আমরা সার্ভে করেছি এবং সেই সার্ভের রেজাল্টটা কি বলে আমেরিকাতে আমাদেরকে এই সেখানে প্লেস করতে হবে। ওরা 9 জন লোকের মধ্যে থেকে আমি জানি না আমার মতো অদমকেই তারা কি বলে সিলেক্ট করেছিল। তখন জ্যামের এই রিসার্চ রিপোর্ট বাংলাদেশের পক্ষ থেকে প্লেস করার জন্য আমি আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে যাই এবং সেখানেই কি বলে আমি এটা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করি। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে ডেটা কোয়ালিটি ছিল তারা সেখানে বহুসী প্রশংসা করেছে এবং বাংলাদেশের যে রিসার্চ ফাইন্ডিং ছিল সেই ফাইন্ডিংসটাও ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির তৎকালীন বেশ কয়েকজন শিক্ষক তারা যথেষ্ট বহুসী প্রশংসা করেছে যে বাংলাদেশের ডেটার কোয়ালিটিটা খুবই ভালো। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যা হওয়ার সেখানে কোনো রকমের ডেটা সামান্যতম প্রোডাকশন অথবা কোনো রকমের মিসম্যানেজমেন্ট হয়নি। আমাদের ডেটাটা ট্রুলি বাংলাদেশের এন্টারপ্রিনিয়রশিপটাকে ট্রুলি সেখানে প্রেজেন্ট করেছে। এবং কয়েকদিন আগে এন্টারপ্রিনিয়রশিপের উপর তোমার একটা আলোচনায় আমি শুনতেছিলাম, আমাদের অনেক কি বলে গুণীজন সেখানে আলোচনা করছিলেন। এই জন্য সেখানে আমি 2টা প্রশ্ন রেখেছিলাম যে আমরা আমাদের ফাইন্ডিং ছিল বাংলাদেশের ক্ষেত্রে ফিয়ার অফ ফেলিউর, দিস ইজ ওয়ান অফ দ্য মেইন ব্যারিয়ার টু ডেভেলপ এন্টারপ্রিনিয়রশিপ ইন আওয়ার বাংলাদেশ। তারপর ছিল স্টার্ট আপ ফাইন্যান্সিং এর ক্ষেত্রে যে এখানে যেভাবে রিলেটিভরা কেউ কিছু সহযোগিতা করে কিন্তু আসলে সেভাবে গভর্নমেন্ট যেভাবে স্টার্ট আপ ফাইন্যান্সকে যেভাবে সহযোগিতা করার কথা ছিল সেভাবে কিন্তু স্টার্ট আপ ফাইন্যান্সিং এর ক্ষেত্রে আমাদের নূতন যে তরুণ প্রজন্ম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আজকে বেরিয়ে যাচ্ছেন তাদের হাতে কোনো টাকা নেই, তাদের পাশে একটা স্টার্ট আপ ফাইন্যান্সিং এর যে একটা সাপোর্ট তারা পাচ্ছে না বিদায় সেভাবে এন্টারপ্রিনিয়রশিপ বাংলাদেশে ডেভেলপ করেনি। আসলে এই মেজর ফাইন্ডিংসগুলো ছিল। আমি গত সপ্তাহে আমাদের প্রফেসর ডক্টর জামাল উদ্দিন আমাকে যখন বলল যে স্যার এন্টারপ্রিনিয়রশিপের উপর একটা সেমিনার করা দরকার তখন, এবং আমি বললাম যে আমি তো জ্যামের যে কাজটা আপনাকে দেব একটা আমাদের বাংলাদেশের যে রিসার্চ ফাইন্ডিং এবং প্রয়োজনে ফাইন্যান্স ডিপার্টমেন্ট একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে পারে যদি এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্টের উপর, এবং জ্যামের সাথে যে আমার যে কানেকশন সেখানে ওয়ার্ল্ড ওয়াইড
বেশ কিছু লোক যদি আমরা এখানে বাংলাদেশে নিয়ে আসতে পারি, বাংলাদেশের টোটাল পরিস্থিতিকে কিভাবে আমাদের যুব সমাজকে, আমাদের ছাত্র সমাজকে কিভাবে হেল্প করতে পারে, বাংলাদেশের অর্থনীতিকে পুরোপুরিভাবে ধরে রাখার জন্য এন্টারপ্রেনিয়রশিপ ছাড়া আসলে কোনো গত্যান্তর নেই এই মুহূর্তে। আমরা জ্যামের যে কার্যক্রম, সেটা কার্যক্রমকে আরও প্রসারিত করা দরকার আমি মনে করি। এবং আমরা মনে করি যে বর্তমানে যে আমরা আমাদের কোভিড যে সিচুয়েশন সারা পৃথিবীব্যাপী, এখানে আমাদেরকে সবাই যদি আমরা এন্টারপ্রেনিউর হতে পারি, আমাদের ছাত্রদেরকে যদি উদ্বুদ্ধ করতে পারি, সকল ক্ষেত্রে সহযোগিতা করতে পারি, আমি মনে করি দেশের এই অর্থনীতি আমরা ধরে রাখতে পারবো এবং বর্তমানে যা আছে তার থেকে অনেক বেশি গুণে আমরা এগিয়ে দিতে পারবো বাংলাদেশের অর্থনীতিকে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, আপনাকে যদি মাত্র একটা অপশন দেওয়া হয়, যে আপনাকে যদি, আপনার কাছে যদি আমরা জানতে চাই আপনার জীবনের সেরা অর্জন কি এবং আপনার জীবনের সবচাইতে ওর্স্ট এক্সপেরিয়েন্স, খারাপ এক্সপেরিয়েন্স কি, যদি একটা করে বলতে বলা হয়, তাহলে অডিয়েন্সের উদ্দেশ্যে কি বলবেন? আপনার জীবনের সবচাইতে সেরা অর্জন আর সবচাইতে খারাপ, সবচাইতে ওর্স্ট সিচুয়েশন কি আপনি ফেস করেছেন, যেটা অনেকের জন্য শিক্ষণীয় হতে পারে? আমি আমার জীবনে সবচেয়ে স্মরণীয় দিন হবে সেদিন যেদিন আমার সুপারভাইজার প্রথম থেকে আমাকে বলে আসতেছিলেন, একটা মডেলের কথা বললেন, কনসিস্টেন্ট এক্সপেকটেশন ইকুইলিব্রিয়াম ফর বাংলাদেশ শিম ফিশারি। এই মডেল যদি আপনি জাস্টিফাই করতে পারেন, এই মডেল যদি ফিট করতে পারেন, তাহলে সেদিনই আপনার ডিগ্রি হয়ে যাবে। এখন ভোর ফজরের পর থেকে শুরু করলাম, একদিন অনেক দিন থেকে কাজ করতেছিলাম, হঠাৎ করে দেখি যে 12টার দিকে আমার মডেল একদম পারফেক্টলি ফিট করে ফেলছে এবং বহির্বিশ্বের বিশেষ করে আমেরিকান বেসড যে মডেলগুলো, তাদের রেজাল্টের সাথে আমার মডেলের রেজাল্ট মানে অত্যন্ত সুন্দরভাবে মানে এক্সপ্লেন করার মতো আমার কি বলে মডেল রেজাল্ট এসেছে। সেদিন ছিল ইন্ডিয়াতে একটা স্ট্রাইক ছিল, ওখানে এটা বন্ধ বলে তারা, বাংলা বন্ধ। সেই স্ট্রাইকের ভিতরে আমার সুপারভাইজার প্রফেসর ডক্টর অজিত কুমার রায়, ওনাকে আমি বললাম যে, টেলিফোন করলাম যে স্যার আমার কাছে মনে হচ্ছে যে স্যার আমার ডিগ্রি হয়ে গেছে। তখন বললো যে কিভাবে? আমি বললাম যে আমার মডেল রেডি। কি বলতেছেন আপনি, আন্দাজে কি বলতেছেন? আমি বললাম স্যার আমি কি আপনাকে দেখাবো? উনি বলে এখন হরতালের মধ্যে করবো, কালকে। আমি বলছি না স্যার, আমাকে এখনই দেখতে হবে, আমাকে বলতে হবে আমি কোন দিন আমার কি বলে থিসিস সাবমিট করব। আসলে আমি অস্থির হয়ে গেছিলাম যে এই মডেল ডেভেলপ করার ক্ষেত্রে প্রত্যেকটা প্যারামিটার নিয়ে কাজ করতে 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 বারবার ট্রায়াল অ্যান্ড এরর হচ্ছে। যখন রেজাল্টটা সবগুলো মডেল যখন ফিট করলো, তখন আমি শেষ পর্যন্ত অনেক কষ্ট করে আমাদের প্রফেসর ডক্টর নেসারুল করিম সহ ওনাকে বললাম যে চলেন স্যারের বাসায় চলে যাই। সেদিন আমি যে আনন্দ উপভোগ করেছি আমার মডেলের যখন ফাইনাল যেদিন ফিট করলো, এটার মতো মানে এত আনন্দ আমি আর জীবনে কখনো পাইনি। আর আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল যেদিন আমার মায়ের মৃত্যুটা। আমি জানি না ওই রাত্রটা আমার জীবন আমি কিভাবে পার করেছিলাম। এটি আমাকে যখনই আমি ওই দিনের রাত্রের কথা মনে পড়ে, তখনই আমার কাছে খুবই খারাপ লাগে যে আসলে আমার জীবনে এত খারাপ সময়, এত দুঃসময় আর আসেনি। সরি স্যার, আপনাকে আসলে অনেক ইমোশনাল করে দিয়েছি, আমি অত্যন্ত দুঃখিত আসলে স্যার। I'm sorry sir, I'm extremely sorry. স্যার আমরা একটু আমি আপনার একজন ছাত্র, আমরা সেই অনেক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর হতেই, কিছুদিন পর হতেই আপনাকে শিক্ষক হিসেবে পেয়েছি। পরবর্তী জীবনে আসলে বিজনেসে তো পড়তে এসেছিলাম মাল্টি মিলিয়ন ডলারের জন্য, এন্টারপ্রেনিয়র হওয়ার জন্য। আপনি জানেন যে আমি ছাত্র অবস্থাতেই একটা লিমিটেড কোম্পানি করে ফেলেছিলাম, ক্রেডিবল কম্পিউটার প্রাইভেট লিমিটেড। সো উদ্দেশ্য তো অবশ্যই এন্টারপ্রেনিয়র হওয়া, উদ্যোক্তা হওয়া, কিন্তু আপনাদের কারণে একসময় শিক্ষক হলাম। সো
এখনো আসলে শিক্ষক হতে পারি নাই, শিক্ষক হওয়ার চেষ্টা করছি, কোনোদিন হয়তো পারবো কিনাও জানি না। কিন্তু আপনার কাছে যদি এখন আমাদের সকল অডিয়েন্সের উদ্দেশ্যে জানতে চাই যে আপনার দৃষ্টিতে হু ইজ এ বেস্ট টিচার, কাকে আপনি বলবেন যে তিনি একজন সেরা শিক্ষক? এক্ষেত্রে আমি প্রথম একটা কথা বলবো, সেটি হচ্ছে আইনস্টাইন তার কর্মচারীকে বলেছিলেন যে তোমার ওয়াইফের যে বাচ্চা হলো ছেলে না মেয়ে হলো? তখন উনি বললেন যে স্যার একটা ছেলে হলো। ছেলে হওয়ার বলার কথা বলার পরে আইনস্টাইন খুব গভীর চিন্তায় মগ্ন হলেন, তিনি আর কোনো কথা বললেন না। তার ওই বৃত্ত তখন আইনস্টাইনের উপর খুব মন খারাপ করলেন, বলল যে আমার একটা ছেলে হলো, আমি এত খুশি, আর আপনি আমার সারা জীবন আপনার পিছনে থাকলাম, আপনি খুশি হতে পারলেন না, আমাকে এত কষ্ট দিল, বিষয়টা স্যার আমি বুঝতে পারলাম না। তখন আইনস্টাইন বললেন যে তোমার ধারণাটা ঠিক নয়। যদি একটা ছাগলের বাচ্চা প্রসব করে, একটা ছাগলকে ছাগল বানানো খুব সহজ, একটা গরু বাচ্চাকে গরু বানানো সহজ, কিন্তু একটা মানব শিশুকে মানুষ বানানো, মনুষ্যত্ব বোধ সৃষ্টি করা, দিস ইজ ভেরি ক্রিটিক্যাল ফর দ্যাট টাইম। আমি এটা দেখেছি যে আসলে মানব শিশুকে মনুষ্যত্ববোধ সম্পন্ন মানুষ করার একমাত্র কারিগর হচ্ছে শিক্ষকরা। এবং আমি সবসময় অ্যারিস্টটল, প্লেটোর যে দর্শন তা মেনে চলার চেষ্টা করি, কারণ তারা, আমি দেখেছি তাদের জীবনীতে তাদের নিজেদের উপার্জিত ধন সম্পদ অথবা ইভেন কি তাদের বাপের দিনের যেই সম্পদ ছিল সেই সম্পদ দিয়েও তারা তৎকালীন সময় ছাত্রদেরকে লেখাপড়া করাতেন, তারা তাদেরকে খাওয়াতেন, তাদেরকে পড়াতেন, বিনা পয়সায় তাদের জন্য কাজ করতেন এবং তাদেরকে এনলাইটেড করার জন্য সোসাইটিকে তারা কন্ট্রিবিউশন রেখেছিলেন। আমি মনে করি একজন শিক্ষককে অ্যারিস্টটল যেরকম একটা সোসাইটিকে এনলাইটেন করার জন্য সারা জীবন কষ্ট করে গিয়েছেন, প্লেটো যেরকম সারা জীবন কষ্ট করে গেছেন, আমি মনে করি বর্তমান সময়েও এরকম একদল শিক্ষক থাকা প্রয়োজন যারা জাতিকে অত্যন্ত আলোর পথ দেখাতে পারে এবং সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এই জন্য শিক্ষকতার প্রতি আমার সবসময় আলাদা একটা ফ্যাসিনেশন ছিল। আমি নিজকে শিক্ষক হিসাবে গড়ে তোলার জন্য ছাত্র জীবন থেকেই চেষ্টা করেছি এবং আমি সবসময় একটা কথা মনে রাখি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের অফিসার কর্মচারীরা সকলেই এখানে নিয়োগ পেয়েছি আমরা কাদের জন্য? শুধুমাত্র ছাত্রদের জন্য। সুতরাং শিক্ষকদের একমাত্র দেখার বিষয় হচ্ছে যে কিসে ছাত্রদের কল্যাণ আর কিসে ছাত্রদের অকল্যাণ। আমরা যদি সত্যিকারভাবে শিক্ষক হই, আমি মনে করি ছাত্রদের কল্যাণে আমার সমস্ত জীবন ব্যয় করে যাওয়াটাই আমার একমাত্র ব্রত হওয়া উচিত, আমার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। এই জন্য আমি যেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করি, আমার এখনো মনে আছে, মনে হয় তানবিরদের ক্লাসে আমি বলেছিলাম যে তোমরা যদি কখনো দেখো কোনো কারণে কোনো একজন ছাত্রের প্রতি অন্যায়ভাবে আচরণ হয়েছে আমার পক্ষ থেকে, আমি সেদিনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রিজাইন করে চলে যাব। কারণ আমি বিশ্ববিদ্যালয় শিক্ষকতাকে শুধুমাত্র চাকুরি মনে করি না, আমি মনে করি এটা দেশপ্রেমের একটা বড় অংশ। আমার এই শিক্ষকতার মাধ্যমেই আগামী দিনের কেমন একটা জাতি আমরা চাই, সেই জাতি এখানে গড়ে তুলবো আমরা ইনশাআল্লাহ। সেই চেষ্টায় প্রথম থেকে এ পর্যন্ত আমি মনে করি যে সকল শিক্ষকই শুধুমাত্র মনে করা উচিত যে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা কিভাবে আমাদের ছাত্রদেরকে জাতির জন্য শ্রেষ্ঠ মানুষ হিসাবে তাদেরকে তৈরি করতে পারি, এবং সেই দায়িত্ব অনুভূতি নিয়ে যদি
কেউ যদি ডিভোশন থাকে, তাদের মধ্যে যদি সেরকম চিন্তা থাকে, তাহলেই একমাত্র সম্ভব যে একজন শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। আমি একজন শিক্ষকের যে কোয়ালিটিগুলোর কথা বলবো, যে সেটার মধ্যে বেশ কয়েকটা কোয়ালিটি কথা আমি সবসময় বলে থাকি। একজন বেস্ট টিচারের কি কি কোয়ালিটি থাকা উচিত? আমার দৃষ্টিতে প্রথম 8টি কোয়ালিটি থাকা উচিত। একটা হচ্ছে এক্সপার্ট কমিউনিকেশন স্কিলস হতে হবে, সুপিরিয়র লিসেনিং স্কিল থাকতে হবে, তোমাকে ছাত্রদের কথা শুনতে হবে, শোনার মতো মন মানসিকতা থাকতে হবে, সময় দিতে হবে। কারণ অনেকেই আমরা ছাত্রদের কথা শোনার মানসিকতা আমরা হারিয়ে ফেলি। কিন্তু তাদেরকে যদি আমি ভালোভাবে না বুঝি, তাহলে তাদেরকে আমি কিভাবে সুপারভাইজ করব, তাদেরকে কিভাবে আমি পরামর্শ দেব? 3 নম্বরে যেটা ডিপ নলেজ অ্যান্ড ফ্যাশন ফর পার্টিকুলার এরিয়া। আমি যেই ফিল্ডেই লেখাপড়া করি বা করাই, আমাকে এক্ষেত্রে ডিপ নলেজ থাকতে হবে, গভীর হতে হবে। পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে এই ব্রাঞ্চের উপর কি এই নলেজ আছে, প্রত্যেকটা বিষয় যদি আমার কাছে জানা থাকে, তখনই আমি আমার ছাত্রদেরকে সেভাবে পড়াতে পারবো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা অত্যন্ত কঠিন বিষয়। আমি যদি নিজের মধ্যে যদি সেরকম ডিভোশন না থাকে, আমি যদি আদ্যপান্ত পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে এই বিষয়গুলোর উপর যদি আমার সর্বশেষ নলেজ না থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে কোনোদিন কোনো ভালো কিছু করা যাবে না, বা সম্মানও পাওয়া যাবে না, আবার কোনোদিন ছাত্রদের কোনো উপকারেও আসবে না। তারপর 4 নম্বর যেটা অ্যাবিলিটি টু বিল্ড কেয়ারিং রিলেশনশিপ উইথ স্টুডেন্টস। ছাত্রদেরকে কেয়ার করা, ছাত্রদের কোথায় মঙ্গল কোথায় অমঙ্গল, এবং তাদের সাথে এরকম একটা সুন্দর সম্পর্ক ডেভেলপ করা একজন শিক্ষকের অন্যতম নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। 5 নম্বরে ফ্রেন্ডলিনেস অ্যান্ড অ্যাপ্রোচেবিলিটি। প্রত্যেকটা ছাত্রের সাথে বন্ধু সুলভ আচরণ থাকতে হবে, এবং তোমার কাছে ছাত্রদের যাতায়াতটা সহজ করে দিতে হবে, অ্যাপ্রোচেবিলিটি হতে হবে। এক্সেলেন্ট প্রিপারেশন অ্যান্ড অর্গানাইজেশন স্কিলস। আমাদের প্রতিদিনই আমরা ক্লাসগুলো যাচ্ছি, ক্লাসে আমাদেরকে সেরকম এক্সেলেন্ট একটা প্রিপারেশন থাকতে হবে। যদি কোনো কারণে কোনো শিক্ষকের এক্সেলেন্ট প্রিপারেশন না থাকে, সেই দিন বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্লাস না নেওয়াই আমি ভালো মনে করি। এরপর আমাদের স্ট্রং ওয়ার্ক ইথিক্স থাকতে হবে। আমি এটার উপর এর কারণে জোর দিয়ে থাকি যে আমি যদি কোনো একজন ছাত্রকে টিউটোরিয়াল নাম্বারে যদি তাকে 5 দিই, আর তার সাথে খারাপ একজনকে যদি আমি 8 দিই, তাহলে এই ছাত্র কোনোদিন আমাকে ক্ষমা করবে না। সুতরাং এই ইথিক্স অত্যন্ত স্ট্রং হতে হবে, এবং এখানে তোমাকে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে যে আমি যে মানদণ্ড একটা সেট করছি, যাতে কোনো রকমের তার ব্যত্যয় না ঘটে। তারপর কমিউনিটি বিল্ডিং স্কিলস থাকতে হবে। অ্যান্ড লাস্ট ওয়ান, হাই এক্সপেকটেশন ফর অল। যে প্রত্যেকেরই একটা উচ্চ যে প্রত্যাশা সেটা থাকা উচিত। এরপরেও আরও কয়েকটি বিষয় আমাদেরকে একজন শিক্ষকের থাকা উচিত মিনিমাম, যেটা লাইক এ সেন্স অফ হিউমার, পার্সোনালিটি, ফ্লেক্সিবিলিটি, কাইন্ডনেস, লিডারশিপ, ক্লাসরুম ম্যানেজমেন্ট কোয়ালিটি, এক্সপেরিয়েন্স অ্যান্ড অ্যাবিলিটি টু মাল্টিটাস্ক। শুধুমাত্র একটা কাজ করলে হবে না, অনেকগুলো কাজ করার মতো যোগ্যতা সম্পন্ন হতে হবে। এবং আমি এক্ষেত্রে একটা বিষয় বলি থাকি যে সব সময়, যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদেরকে বলা হয় তিনি যে ফিল্ডের হোক, তিনি ওই ফিল্ডের একজন লব্ধ প্রতিষ্ঠিত পণ্ডিত ব্যক্তি, এবং শুধুমাত্র ওই এরিয়াতে তিনি পণ্ডিত ব্যক্তি হলেই হবে না, অন্যান্য এরিয়াতেও তার সম্যক ধারণা থাকতে হবে। এবং আমার মনে পড়ে বর্তমানে ডক্টর নাজিমউদ্দিন আইআইইউসির যিনি শিক্ষক অ্যাসোসিয়েট প্রফেসর, তিনি আমার আন্ডারে এমফিল করেছিলেন ইন্স্যুরেন্সের উপর। আসলে ইন্স্যুরেন্সের উপর আমার খুব একটা বেশি লেখাপড়া ছিল না। আমি তখনকার সময় চকবাজার থেকে ইন্স্যুরেন্সের 2টা বই নিয়ে এসেছিলাম। আমার খেয়াল পড়ে এক রাত আমি যে বসছি, আজিজুল হকের যে ইন্স্যুরেন্সের বইটি, আমি ফজরের নামাজ পড়ছি
এটা শেষ করে, এবং তারপর দিন তাকে আমি বললাম যে তুমি আমার বাসায় আসো। অর্থাৎ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন হবে তখন তার যে কোনো ফিল্ডের কি লেখাপড়া করে সম্যক ধারণা অর্জন করে সেই বিষয়ে একজন ছাত্রকে সঠিক পরামর্শ দেওয়া, নির্দেশনা দেওয়া একজন শিক্ষকের নৈতিক দায়িত্ব। এজন্য অনেকেই মনে করে, আমাদের ছাত্র যারা ব্যাংকে আছে যখন আমাকে বলে যে স্যার ব্যাংকে চাকরি করি তো সময় পাই না, আমি মনে মনে হাসি, কখনো বলি না। কিন্তু আমি মনে করি একজন ব্যাংকার সে রাত্রে 10টার সময় গেলেও অন্তত 5 ঘন্টার জন্য নিশ্চিন্তে ঘুমাতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তার জীবনে 5 ঘন্টা সে ঘুমাতে পারেন না যদি তিনি সত্যিকার শিক্ষক হয়ে থাকেন। কারণ তাকে অ্যাসাইনমেন্টগুলো দেখতে হচ্ছে, তাকে পরীক্ষার খাতা দেখতে হচ্ছে, তাকে টিউটোরিয়ালগুলো কীভাবে নেবে সেটা চিন্তা করতে হচ্ছে, ক্লাসের প্রস্তুতি নিতে হচ্ছে। আমি গতকালকে যে ক্লাসটা নিলাম সেই ক্লাসে ছাত্ররা কেমন বুঝতে পেরেলো এবং তাদের কোথায় সমস্যা হলো, আমার কোন কথার কারণে ছাত্ররা বিষয়টা কঠিন হয়ে গেল মনে হলো, এই বিষয়গুলো যদি নিরবিচ্ছিন্নভাবে একজন শিক্ষক যদি চেষ্টা করেন, চিন্তা করেন, আমি মনে করি একজন আদর্শ শিক্ষক হওয়া তার জন্য কোনো কঠিন বিষয় নয়। কিন্তু তার ডিভোশন থাকতে হবে এই ক্ষেত্রে। ডিভোশন ইজ মাস্ট ফর ডেভেলপিং এ ক্যারিয়ার ইন টিচিং প্রফেশন। স্যার অনেক 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 ধন্যবাদ, অনেক 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 চমৎকার করে বললেন। এই জন্যই আসলে আমি ডাউট যে আমরা কখনো সত্যিকার অর্থে শিক্ষক হতে পারবো কিনা। চেষ্টা চালাবো হয়তো, কিন্তু আপনি যেভাবে এক্সপ্লেইন করেছেন এই যোগ্যতা অর্জন করা এবং এগুলো মেনটেইন করে সত্যিকারের শিক্ষক হওয়া আসলে কঠিন ব্যাপার। এই সময়ে আমাদের শিক্ষার্থীদের অনেক অভিযোগ আমাদের ব্যাপারে, এবং সত্যি সত্যি আপনি যে মাপকাঠি দাঁড় করিয়েছেন এটাকে যদি মাপকাঠি ধরি তাহলে তো আমরা আসলে কেউ প্রকৃত অর্থে সেরকম শিক্ষক নই। আমাদের শিক্ষার্থীরা ঠিকই বলে থাকেন যে আমরা কখনো সময় দিলে কখনো দিই না, কখনো তাদের সমস্যা শুনলে কখনো শুনি না, কখনো তাদের অনেক জরুরি বিষয় আমরা বুঝতে অক্ষম হই, অনেক সমস্যা আমরা বুঝতে অক্ষম হই, না বুঝে অযথা তাদেরকে বকাঝকা করি। নানাভাবে দেখা যাচ্ছে যে আসলে একজন শিক্ষক হওয়ার আগে আসলে মানুষ হওয়াটাই বেশি জরুরি। অর্থাৎ স্যার আপনার পুরো আলোচনা শুনলে প্রথম থেকে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে মানুষ হওয়াটাই আসলে জরুরি, তারপর শিক্ষক হওয়া উচিত। অমানুষের আসলে শিক্ষক হওয়ার কোনো মানে হয় না, তাহলে সেটা অন্য 10টা প্রফেশনের চাইতেও নিচে হয়। অন্য 10টা প্রফেশনও মানুষ দরকার, তো শিক্ষকতা একটু বেশি বেশি মানুষ দরকার। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। স্যার আপনার চমৎকার রঙিন বর্ণময় শিক্ষকতা জীবন, আবার গত 3 বছর আসলে আপনি একজন প্রশাসকও ছিলেন, আপনি ফাইন্যান্স বিভাগের সভাপতির দায়িত্বে ছিলেন, এবং অনেকেই তো বলেন যে এই সময়টা আসলে ঐতিহাসিক সময়, কারণ ফাইন্যান্স বিভাগের প্রচুর অর্জন এই সময় হয়েছে, অনেক দৃশ্যমান অর্জন, আবার অনেকে বাইরে জানে না কিন্তু অদৃশ্য অর্জনও অনেক রয়েছে। এই বিভাগের অনেক সুনাম বেড়েছে, কার্যকর পদ্ধতি অবলম্বন করেছেন আপনি সেশন জাম দূর করার জন্য, হাইজিন রিলেটেড সেমিনার, ওয়ার্কশপ, রিসার্চ, এইভাবে আসলে অনেক কিছু করেছেন। আপনার এই দুটা জীবনকে যদি স্যার আলাদাভাবে মূল্যায়ন করতে বলি, যে অ্যাজ এ টিচার আপনি একজন ফ্যাকাল্টি হিসাবে আপনার শিক্ষকতা জীবনকে যদি মূল্যায়ন করতে বলি, আর গত 3 বছর বিভাগীয় সভাপতি হিসাবে যদি আপনাকেই দায়িত্ব দিই আপনার কর্মকাণ্ড মূল্যায়ন করতে, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ তানবীর। আমি আসলে প্রথমত হচ্ছে যে মূল্যায়ন, আমি নিজে মূল্যায়ন করতে অক্ষম প্রথমত। কারণ হচ্ছে যে আমার যে বিলিফ সেখানে আমি বলি যে বিলিভিং অ্যান্ড ডুইং, আমি যা বিশ্বাস করি তা করার চেষ্টা করি, এবং এক্ষেত্রে আমি আমার জীবনে সকল ক্ষেত্রে চেষ্টা করেছি বিলিভিং অ্যান্ড ডুইং। এখন আমি জানি না কতটুকু আমি সাকসেস হয়েছি বা কতটুকু শিক্ষক হিসাবে বলো, চেয়ারম্যান হিসাবে। আমি চেয়ারম্যান হিসাবে একটা কথাই বলি যে ডিপার্টমেন্টের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় 73 অ্যাক্ট অনুযায়ী যে ডিপার্টমেন্টগুলো প্রতিষ্ঠা হয়েছে, এদের যে মৌলিক যে কাজ, সেই কাজটা যদি আমি আমাদের
এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিউট অনুযায়ী যদি বলি, তাহলে সেখানে যেভাবে লেখা আছে সেটাই আমি তোমাকে একটু স্মরণ করে দিতে চাই। দ্য ডিপার্টমেন্ট শ্যাল হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু প্ল্যান অ্যান্ড কোঅর্ডিনেট the work of the departments under the leadership of the chairman of the department. The chairman of the department shall exercise such powers and perform such duties as may be prescribed by the statutes and the university ordinance. And next, যে কথাটা লেখা আছে, to provide for instruction in such branches of learning at degree and postgraduate level as the university may think fit, and to make provision for research for the advancement and dissemination of knowledge. তাহলে আমরা ডিপার্টমেন্টের যে কার্যক্রমগুলো দেখি, ডিপার্টমেন্টের মূল কার্যক্রম হচ্ছে টিচিং অ্যান্ড রিসার্চ। এখানে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে একজন শিক্ষককে দুইটি কাজেই যুক্ত হতে হয়, একটি হচ্ছে টিচিং আর একটা হচ্ছে রিসার্চ। তোমার টিচিংটা অত্যন্ত প্রাণবন্ত হবে তখনই যদি তুমি সত্যিকারভাবে একজন রিসার্চার হও। কারণ যখন একজন রিসার্চার হবে কোনো পার্টিকুলার এরিয়াতে, তখন একজন রিসার্চারের মূল যে কাজ, সেটা তোমাকে থ্রো আউট লিটারেচার রিভিউ করতে হবে পৃথিবীর প্রথম থেকে আজ পর্যন্ত। তাহলে সব বিষয় তোমার লিটারেচার রিভিউর মধ্যে চলে আসছিল। এর পরবর্তীতে তুমি যে রিসার্চ ফাইন্ডিংসটা পেলা, তার আলোকে যদি তুমি ক্লাসরুমে ছাত্রদেরকে বোঝাতে যাও, আমি মনে করি তোমার চাইতে বড় পণ্ডিত ওই বিষয় তখনকার সময় পৃথিবীতে আর কোনো লোক নেই। ইউ আর দ্য অথরিটি ইন পার্টিকুলার এরিয়া ফর এক্সপ্রেসিং ইউর কমেন্ট টু আওয়ার স্টুডেন্টস, দেন আওয়ার স্টুডেন্টস উইল বি এনলাইটেন্ড অ্যান্ড দেন দে উইল বি বেনিফিটেড। তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মৌলিক যে রেসপন্সিবিলিটি, একটি হচ্ছে টিচিং এবং আরেকটা হচ্ছে রিসার্চ। এই দুইটি বিষয়কে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স যেভাবে উল্লেখ করা আছে, তাকে সামনে রেখেই আমি চেয়ারম্যান হিসাবে যখন আমি দায়িত্ব নিয়েছিলাম, এখানে তোমরা সবাই জানো যে এই ডিপার্টমেন্টের যারা প্রথম প্রতিষ্ঠা লগ্ন থেকে দায়িত্ব পালন করছেন, দেশের অত্যন্ত প্রথিতযশা গবেষক এবং একজন প্রথিতযশা শিক্ষক প্রফেসর ডক্টর জহিরুল হক স্যারের হাত ধরেই এই ফাইন্যান্স ডিপার্টমেন্ট তার যাত্রা শুরু করে। তার অন্যতম সহযোগী ছিলেন, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি, প্রফেসর ডক্টর মোহাম্মদ লুকমান, প্রফেসর হারুন রশিদ, প্রফেসর কাজী আহমদ নবী, প্রফেসর আনামা মুক্তাদিস স্যার। এই ডিপার্টমেন্টে যখন চেয়ারম্যান হিসাবে আমি আমার মতো অযোগ্য অপদার্থ লোককে যখন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেওয়া হয়, আমি তখন খুব ভয় পেয়ে গেছিলাম। আমি জানি না আমার ছাত্রদের সম্মানে এই ডিপার্টমেন্ট যতটুকু এগিয়েছে, কোনো কারণে আমার অবহেলার কারণে, আমার অযোগ্যতার কারণে যাতে ডিপার্টমেন্টের ছাত্র শিক্ষক আমাদের কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এ ব্যাপারে আমি অত্যন্ত সচেতন ছিলাম। আমি টিচিং এবং রিসার্চের জন্য যে লজিস্টিক যে সাপোর্টগুলো ছিল, যে সাপোর্টগুলো প্রয়োজন ছিল, সেই সাপোর্টগুলোর ক্ষেত্রে আমরা ডিপার্টমেন্টে কিভাবে এগুলোকে এনশিওর করতে পারি, তার মধ্যে যতগুলো নর্ম ছিল, তৎকালীন উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী স্যার কাছে আমি গিয়েছিলাম। আমি স্যারকে যখন বললাম, স্যার আমার ডিপার্টমেন্টের এই সমস্যাগুলো আছে, আপনি যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে ডিপার্টমেন্টকে চালানো মুশকিল হবে। আমি প্রথমেই দেখলাম যে আমি চেয়ারম্যান হওয়ার এক সপ্তাহের ব্যবধানে আমার কাছে আমাদের কয়েকজন ছাত্রী আসলো। তারা বলল যে স্যার, ডিপার্টমেন্টে আমরা কখনো বাথরুম ব্যবহার করতে পারি না, কারণ ছাত্রীদের বাথরুমটা ব্যবহার উপযুক্ত ছিল না। আমি বললাম যে কেন এরকম? স্যার আমরা অনেকেই অসুস্থ হয়ে গেছি, ফাইন্যান্স ডিপার্টমেন্টের অনেক ছাত্রী, এটা স্যার আমরা আপনাদেরকে বলতেও পারি না, এটা কি বলে অনেকে লজ্জাও বলে না, খুব কষ্ট পাই স্যার, বাসায় যাইয়া আমাদেরকে যখন বাথরুমে যাই এরকম আমাদের অনেক বোনরা অনেক কষ্ট পেয়েছে। আমি তখন বললাম যে তোমরা এতদিন এই বিষয়টা কথা বললাম না কেন? এই বিষয়টা আমাকে খুব আঘাত করেছে। আমি সাথে সাথে ভাইস চ্যান্সেলর স্যারকে গেলাম, আমি বললাম যে আপনি আমাকে কিছু টাকার যদি ব্যবস্থা না করেন তাহলে সম্ভব নয়। স্যার তৎকালীন সময়ে
আমাকে প্রথমে 2.5 লক্ষ টাকা, পরবর্তী আরেকটু বেশি টাকা বাজেট দিলেন, যেটা কোনো ডিপার্টমেন্টের পক্ষ থেকে কোনো উপাচার্য এই পর্যন্ত এরকম টাকা বরাদ্দ দিইনি। আমার রিকোয়েস্টে ফাইন্যান্স ডিপার্টমেন্টের 2টি বাথরুমের জন্য ছাত্র এবং ছাত্রীদের জন্য তৎকালীন সময় প্রায় 3.25 লক্ষ টাকা খরচ করে এই ডিপার্টমেন্টের আমরা এই যে লজিস্টিক সাপোর্ট, যাতে ছাত্ররা যাতে সুন্দরভাবে এখানে থাকতে, ক্লাসরুমে থাকতে তারা কোনো কষ্টবোধ না করেন, এবং তারা যাতে ডিপার্টমেন্টকে এনজয় করতে পারেন, লেখাপড়াতে যাতে তারা মনোনিবেশ করতে পারেন, এবং সেক্ষেত্রে লজিস্টিক যে সাপোর্টগুলো ছিল, বিশেষ করে আমাদের এই ছাত্রছাত্রীদের জন্য ওয়াইফাইটা এনশিওর করা, আমাদের পুরো ডিপার্টমেন্টটাকে ওয়াইফাই ডিপার্টমেন্ট হিসাবে রূপান্তর করা, এবং ছাত্রদের পরীক্ষা সংক্রান্তর জন্য যাতে কোনো সমস্যা না হয় কোয়ালিটি এনশিওর করার জন্য সিসিটিভির ব্যবস্থা করা, এবং সেখানে ছাত্রদের যাবতীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে তাদের সাথে আমি চেষ্টা করেছি যে নিয়মিতভাবে যোগাযোগ রেখে কোনো ছাত্র যাতে ডিস্টার্ব ফিল না করে, অন্তত আমাদের ফ্যাকাল্টি আওয়ারে, অর্থাৎ সকাল 8টা থেকে 5টা পর্যন্ত কোনো ছাত্রছাত্রী যাতে কোনো রকমের ডিস্টার্ব ফিল না করে। এবং আমি আরেকটা বিষয় আশ্চর্য হলাম যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রথম থেকেই 4 তলায় সঠিকভাবে ছাত্রছাত্রীদের বাথরুমে পানি যেত না। আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে দিয়ে অনেকবার এটা চেষ্টা করেছি, তারা বলল যে এটা সম্ভব নয়। আমি যখন পরে যখন চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে আজকে আমি স্মরণ করি, ওনারা অনেক কষ্ট করেছেন, উনি আমাকে বললেন যে স্যার এটা সম্ভব না। বলে সম্ভব নয়, পৃথিবীতে এরকম কোনো কিছু আছে? অসম্ভব কিছু আছে? আপনাকে এটা করতেই হবে। দেখা গেল যে যখন বিল্ডিং হ্যান্ডওভার করে তখন বিল্ডিংয়ের কিছু মশলা আমাদের 7 তলায় ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে ইয়েগুলো ছিল, কি বলে, পাইপগুলো ছিল, পানির পাইপের মধ্যে ঢুকে গেছে, এবং যার কারণে কখনো পানির ফ্লো ছিল না। শেষ পর্যন্ত চিফ ইঞ্জিনিয়ারকে দিয়ে নতুনভাবে পানির লাইন লাগানো হলো। এবং আমি আজকে আরও স্মরণ করছি আমাদের তৎকালীন ডিন অধ্যাপক ডক্টর আওরঙ্গজেব স্যারকে। তাকে আমি যখন বললাম ফাইন্যান্স ডিপার্টমেন্টের ক্লাস হয় 5টা পর্যন্ত, সুতরাং 5টা পর্যন্ত ছাত্রছাত্রীদের পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে, তখন উনি বলে যে কী করতে হবে? আমি বললাম যে ডিপ টিউবওয়েল বসানো ছাড়া এখানে উপায় নেই। শেষ পর্যন্ত ফাইন্যান্স ডিপার্টমেন্টের রিকোয়েস্টে তৎকালীন ডিন মহোদয় এই ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করেন। এখন আলহামদুলিল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্টের পানির এবং টয়লেটের আর কোনো সমস্যা আশা করি আর হবে না। অর্থাৎ এই যে ছাত্রছাত্রীদের সেমিনার লাইব্রেরি, এটা ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর করার ক্ষেত্রে আমি যখন উদ্যোগ নিলাম, এবং আমাদের সম্মানিত শিক্ষক, আমাদের কর্মচারীরা যেভাবে সমর্থন দিয়েছে, আমি আজকে আমাদের সকল শিক্ষক, অফিসার, কর্মচারী সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদের ধন্যবাদ জানাচ্ছি যে বিশ্ববিদ্যালয় পুরো প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ করে রেজিস্ট্রার, প্রক্টর, আমাদের সিএ, আমাদের হায়ার স্টাডিজ বিভাগ, আমাদের কি বলে অ্যাকাউন্টস বিভাগ, আমাদের একাডেমিক শাখা, আমাদের কন্ট্রোলার অফিস যেভাবে ফাইন্যান্স ডিপার্টমেন্টকে সমর্থন দিয়েছে আমার এই সময়ে, আমি আজকে ওনাদের কাছে, আমি ওই দিনও আমাদের হ্যান্ডওভার টেক ওভারের সময়ও ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি, আজকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওরা ডিপার্টমেন্টের সকল কার্যক্রমকে অকুণ্ঠভাবে সমর্থন দিয়েছেন। এবং একজন অফিসার, আমি বলতে পারি, আমি যখন ফর্ম ফিল আপ ছাড়াই পরীক্ষা নিয়ে নিছি, তখন একজন অফিসারকে রিকোয়েস্ট করলাম যে ভাই আমার তো চাকরি থাকবে না, আমি তো পরীক্ষা নিয়ে নিছি, আপনি আমাকে একটু হেল্প করুন। শেষ পর্যন্ত উনি আমাকে পরের দিন বললেন যে স্যার আপনার এই বিনয়ী ভাব আমাকে যখন শো করছেন, একজন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর, আপনি একজন চেয়ারম্যান, আমাকে যখন বলছেন যে আপনি আমাকে বাঁচান, আমি রাত্রে 9টা পর্যন্ত আপনার ফাইন্যান্স ডিপার্টমেন্টের ছাত্রদের কি বলে ফর্ম ফিল আপের কাজ সম্পন্ন করি। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের পুরো প্রশাসন ফাইন্যান্স ডিপার্টমেন্টের গত 3 বছরের সামগ্রিক কার্যক্রমে যেভাবে সহযোগিতা করেছেন, এটা অভূতপূর্ব। এটা এরকম আমি আশা করি নাই যে এত সহযোগিতা তারা করবেন, যার কারণে সেশন জ্যাম থেকে শুরু করে আমাদের ডিপার্টমেন্টের এখন যে অবস্থায় আমরা আছি, যদি করোনা যদি আমাদেরকে অবস্থা না পেত, তাহলে আমি মনে করি ফাইন্যান্স ডিপার্টমেন্ট বর্তমানে আরও একটু ভালো পর্যায়ে থাকতো, এবং আমাদের সেশন জ্যাম শূন্যের কোঠায় চলে এসেছিল। এই ছিল আসলে ডিপার্টমেন্টের একজন চেয়ারম্যান হিসাবে আমি মনে করি চেয়ারম্যান ইজ নাথিং বাট ইট ইজ দ্য টিম এফোর্ট। চেয়ারম্যানের কোনো মূল্য নেই, চেয়ারম্যানের কোনো কাজও নেই,
আসলে তিনি শুধু ফ্যাসিলিটেট করা, তিনি শুধু কোঅর্ডিনেট করা। আমাদের সকল শিক্ষক যেভাবে অকুণ্ঠ সমর্থন দিয়েছে, আমাকে কখনো কোনো বিষয় নিয়ে প্রশ্ন করে নেই, আমাকে কখনো কোনো রকমের ব্যাগ পেতে হয় নাই, আমাদের কোনো কর্মচারী কখনো কোনো প্রশ্ন করে নাই। এই যে অকুণ্ঠ সমর্থনের কারণেই আমার ডিপার্টমেন্টের সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। অর্থাৎ সকলেই এই যদি কোনো মানে 3 বছরে আমাদের যদি কোনো উল্লেখযোগ্য কোনো কিছু করা হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের সকল শিক্ষক এবং আমাদের অফিসার কর্মচারীদের একান্ত প্রচেষ্টার ফল। আর যদি কোনো কিছু ব্যর্থতা যা থাকে, সেটা হচ্ছে আমার অযোগ্যতা এবং আমার অদক্ষতা। অনেক অনেক ধন্যবাদ স্যার। আসলে এই সময়টাতে আপনি আমাদের কাছে আদর্শ স্থাপন করেছেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একজন বিভাগের সভাপতি সবার আগে কিভাবে আসে, ভোর 8টায়, 7টায়, 6টায়, আবার সবার শেষে 3টায়, 4টায়, 5টায়, রাত 8টায়, 9টায়, 10টায় পর্যন্ত কি করে বিভাগের সময় দেয়। আমরা সম্ভবত এই এক্সাম্পল গুলো দেখতে অভ্যস্ত না, কিন্তু আপনি তৈরি করেছেন, হয়তো ভবিষ্যতে এই উদাহরণ অব্যাহত থাকবে। স্যার, 80-র দশকে এই দেশে বিদেশিরা পড়াশোনা করতে আসতো এবং 90-র দশক পর্যন্ত দেখা গেল আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে অর্ধেক স্টুডেন্টই বিদেশি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইভেন আমরা যখন ছাত্র তখনও বিদেশি ছাত্রদেরকে দেখেছি। তো বাংলাদেশে 80-র দশকে মালয়েশিয়া হতে পড়তে আসতো, ইরাক, ইরান, ফিলিস্তিন, আমাদের পাশের দেশ ভারত হতে এখনো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকে পড়তে আসে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও পড়তে আসতো। কিন্তু এখন আমাদের ছেলে মেয়েদের অন্যতম ডেস্টিনেশন হয়ে গেছে মালয়েশিয়া, ভারত, ইউরোপ, আমেরিকা। খুব কদাচিৎ ছেলে মেয়েরা, বিদেশি ছেলে মেয়েরা বাংলাদেশে পড়াশোনা করতে আসে। তো আপনি বাংলাদেশের এই বর্তমান সময়ে উচ্চশিক্ষার যে মান, পরিবেশ, এই বিষয়ে আপনার অভিমত যদি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে জানাতেন। এই বিষয়ে আসলে একটু কোশ্চেনটা একটু সেন্সিটিভ আমার জন্য। প্রথমত আমি বলে থাকি, যেটি স্বভাবত সবসময়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার মতো প্রতি 10 বছরে একজনও পাওয়ার কথা নয় একটা ডিপার্টমেন্টে। আমরা যদি অক্সফোর্ড, ক্যামব্রিজকে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে তারা ঠিক করেন প্রতি 8-10 বছর পরে কাকে বিশ্ববিদ্যালয় শিক্ষক করা যায়, এবং তখন তারা একটা লোককে সেভাবেই চিন্তা করেন যে তাকে বিশ্ববিদ্যালয় শিক্ষক করবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা বর্তমানে, আমাকে যদি বলা হয় ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য একসাথে 10 জন কর্মচারী নিয়োগ করা, আমি আল্লাহকে হাজির নাজির জানি বলে আমি কিন্তু 10 জন লোক সিলেক্ট করা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে, 10টা কর্মচারী নিয়োগ করা। কারণ কারা ছাত্রদের জন্য ফ্রেন্ডলি হবে, কারা ছাত্রদের জন্য নিবেদিত হবে, এরকম কর্মচারী নিয়োগ করা, শিক্ষক তো নিয়োগ করা দূরের কথা। কিন্তু আমরা এই গত এক যুগে দেখেছি একাত্রে এক একটা ডিপার্টমেন্টে 18 জন, 20 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ যেভাবে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা ছিল, আমরা সেই শিক্ষকদের মান ধরে না রাখার কারণেই আজকে বাংলাদেশের উচ্চশিক্ষার পজিশন এরকম হয়েছে। এবং আমি আজকে তোমাদেরকে একটা কথাই বলি, আমি যখন ছাত্র ছিলাম তখন আমাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার সাথে ফার্স্ট ক্লাস পেয়েছে 65 জনে, এবং এই 65 জনের মধ্যে সবাই আমাকে মনে করতো যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব, এবং তারা আমাকে সেভাবে রেসপেক্ট করতো। ছাত্র জীবনেই শিক্ষক হব বলে মনে করে তারা আমাকে রেসপেক্ট করত, যে সম্মানটুকু তারা আমাকে, আমার ক্লাসমেটরা দেখাতেন। কিন্তু আজকে আমরা যখন দেখি যাকে শিক্ষক হওয়ার কথা দরকার ছিল, দেখা গেছে যে তিনি শিক্ষক হন নাই, দেখা গেছে যে তিনি কোনো একটা কোম্পানিতে, কোনো একটা ব্যাংকে চাকরি করছেন। আর যে লোক ব্যাংকে চাকরি করার কথা ছিল, তিনি আজকে দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেছেন। এখন আমরা উচ্চশিক্ষার মানের ব্যাপারে যেভাবে সরকার আরেকটু সিরিয়াস হওয়া দরকার ছিল, বা সরকারের বিভিন্ন পর্ষদ যেভাবে দরকার ছিল, আসলে আমরা সেভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে গড়ে তুলতে পারিনি। এবং বিশ্ববিদ্যালয়গুলো
যদি এখনো সময় আছে, যদি আমরা যদি আমাদের শিক্ষক নিয়োগ এবং নিয়োগের পরে শিক্ষকদেরকে যে এরকম পরিচর্যা করা দরকার ছিল, যেরকম আপন করে সিনিয়র টিচাররা জুনিয়রদেরকে আপন করে নেওয়া দরকার ছিল, তাদেরকে কিভাবে গবেষণা করতে হবে, কিভাবে তাদেরকে ক্লাস দিতে হবে, কিভাবে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনেক উন্নত করতে হবে, এ ব্যাপারে যদি আমরা সেরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারতাম, তাহলে হয়তো 80 দশকের চাইতেও বর্তমান সময়ে আমাদের ছাত্রছাত্রীরা যারা শিক্ষক হিসেবে আসবেন, তারা ভবিষ্যতে বাংলাদেশের উচ্চশিক্ষাকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারতেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেভাবে স্বজন প্রীতি, আত্মীয় প্রীতি, যেভাবে দলপ্রীতি দেখিয়েছি, যার কুফল হচ্ছে বর্তমান বিশ্ববিদ্যালয়ের, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থা। আমি আজকে বলতে আমার দ্বিধা নেই। আমি মনে করি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারের পক্ষ থেকে বারে বারে অনলাইন ক্লাস চালুর ব্যাপারে বলার পরেও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এখনো পর্যন্ত পূর্ণ দমে ক্লাস শুরু করতে পারে নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি মাত্র ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, তার সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা ক্লাস শুরু করছি অনলাইনে আমাদের ছাত্রদের জন্য। আমি মনে করি, আমি উপাচার্য মহোদয়কে অনুরোধ করেছি এবং সিনিয়র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে অনুরোধ করেছি, আপনারা অনলাইন ক্লাস যদি চালু না করেন, একটা পুরো প্রজন্ম তারা লেখাপড়া থেকে যদি দূরে সরে যায়, তাহলে এদেরকে আবার সঠিক ট্র্যাকে রাখা এটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে, অত্যন্ত কঠিন না, শুধু সুকঠিন হয়ে যাবে। সুতরাং পঠন পাঠনের সাথে ছাত্রদেরকে ধরে রাখা এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু আমাদের অনেক শিক্ষক অনলাইন ক্লাসের ব্যাপারে তারা বিভিন্নভাবে নেগেটিভ কমেন্ট করেন, যার কারণে আমরা সঠিকভাবে আমাদের শিক্ষকতার যে মহান পেশা সেটাকে আমরা তুলে ধরতে পারছি না। আজকে একটা ছাত্র যখন 30,000 ছাত্র পরীক্ষা দিয়ে কমার্স ফ্যাকাল্টিতে ভর্তি হয়, অর্থাৎ সে 29,500 ছাত্রকে ডিফিট দিয়ে সে ভর্তি হলো, এরকম মেধাবী ছাত্ররা ফাইন্যান্স ডিপার্টমেন্টে আসার পরে তার যদি পরীক্ষা না হয়, তার যদি ক্লাস না হয়, আর একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তার চাইতে অনেক কম যোগ্যতা সম্পন্ন ছাত্র যদি সে যদি ডিগ্রি নিয়ে আজকে যদি জব মার্কেটে যায়, তার আগে যদি জব মার্কেটে যায়, আমি মনে করি এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এসছে যে বড় লজ্জার আর কিছু থাকতে পারে না। আমি মনে করি আমাদের ছাত্রছাত্রীদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি। সরকারের কিন্তু টাকা কম দিচ্ছে না, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য যে টাকা বরাদ্দ রয়েছে, এই টাকা দিয়ে আমি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি সকল ছাত্রকে একটি ল্যাপটপ দিয়ে তাদেরকে অল্প সময় অল্প টাকায় তাদের ইন্টারনেট কেনার সহযোগিতা করে দিয়ে, তাদেরকে আনইন্টারাপ্টেড ইন্টারনেট সাপ্লাই দিয়ে, আনইন্টারাপ্টেড বিদ্যুৎ সাপ্লাই দিয়ে, ছাত্র এবং শিক্ষকদেরকে দিয়ে আমি মনে করি বাংলাদেশের উচ্চশিক্ষাকে ত্বরান্বিত করা দরকার, গতিশীল করা দরকার, নতুবা আগামী প্রজন্মের কাছে আমরা কোনোদিন ক্ষমা পাবো না। আমি এই ক্ষেত্রে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাছে করজোড়ে অনুরোধ করব, আপনারা আপনাদের দায়িত্বের প্রতি আরেকটু সচেতন হন, নতুবা আগামী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। স্যার অনেক সময় উপযোগী। ইতিমধ্যে আমরা দেখছি বাংলাদেশের অনেক ভালো ভালো বেসরকারি বিশ্ববিদ্যালয়, নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়, যাদের উদ্যোক্তারা অনেক এডুকেটেড, অনেক চিন্তা করেন, অনেক নামি দামি টেকনোলজি ব্যবহার করছেন, এবং ইতিমধ্যে বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক সেরা সেরা শিক্ষকগণ আছেন। আপনার কথা থেকেও বলতে পারি, যারা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার কথা ছিল, তারা এখন অনেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক হয়ে ভালো অবস্থানে আছেন। রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন কারণে তারা এখানে শিক্ষক হতে পারেননি। এই সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় একদিনের জন্য সেশন জ্যামে পড়লো না, কোভিড-19 তারা তাদের শিক্ষার্থীদেরকে ডেটা দিয়ে দিল, টিউশন ফি কমিয়ে দিল, ডিসকাউন্ট দিল, তাদের শিক্ষকদেরকে চাঙ্গা রাখার জন্য প্রণোদনা দেওয়ার জন্য ডিভাইস দিল, রাইটিং প্যাড দিল, এবং তারা চমৎকার করে ক্লাস চালিয়ে যাচ্ছে। আর দেশের এত বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো, হাজার হাজার শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়, এগুলোকে পরিচালনার জন্য আবার রয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এত কিছু থাকার পরও আপনি স্যার ক্লাস নিতে বললেন শিক্ষকদের, আমরা তো বেশ কিছু ক্লাস নিয়েছি, দেখেছি, কিন্তু আমরা তো ঠিকই পিছিয়ে যাচ্ছি। আমাদের পরীক্ষা পদ্ধতি সেখানে আমাদের শিক্ষকদের কোনো স্বাধীনতা নাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজের কোর্সে নিজের মতো করে পরীক্ষা নেওয়া। আপনার ম্যাথস কোর্সেও যেভাবে পরীক্ষা হয়, আমার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে একইভাবে পরীক্ষা হয়।
পৃথিবীর কোনো দেশে সম্ভবত এগুলো নাই। তো এই সকল জায়গায় যদি আমরা এইভাবে সেকেলে পদ্ধতিতে থেকে যাই, তাহলে আপনি যে পরামর্শ দিলেন শুধু হয়তো ক্লাস নেওয়া সম্ভব হবে, কিন্তু বাকি সমস্যাগুলো আমরা কি করে সমাধান করব? আমাদের তো স্যার আরো গভীরে যেতে হবে মনে হয়। আপনি কি বলেন স্যার? এক্ষেত্রে এই হ্যাকেপের প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে কি কি সমস্যা আছে এগুলো সরকারের কাছে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, ইউজিসির কাছে লিপিবদ্ধ রয়েছে। এবং এখানে ফাইন্যান্স ডিপার্টমেন্টে একটা প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে এবং তখন আমি চেয়ারম্যান হিসাবে সর্বশেষ রিপোর্ট সাবমিট করা হয় এবং সেখানে তৎকালীন উপাচার্য মহোদয়কে আমি সহ আমাদের কি বলে ওই প্রজেক্টের যিনি পরিচালক ছিলেন মরহুম ডক্টর জাহাঙ্গীর আলম এবং প্রফেসর ডক্টর সালে জহুর, তারপর আমাদের যিনি এক্সপার্ট ছিলেন মালয়েশিয়ার একজন প্রখ্যাত কি বলে অধ্যাপক, আমি এই মুহূর্তে ওনার নামটা ভুলে গেছি, উনি সহ আমরা উপাচার্য মহোদয়ের সাথে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছিলাম যে 73-এর অ্যাক্টকে অনেকে অজুহাত ধরে এটা কিছু এদিক সেদিক করা যাবে না, এটাতে আমাদের অনেক সমস্যা আছে, এগুলো বলে আমাদেরকে কোনো নিয়ম কানুন পাল্টানোর ব্যাপারে তাদের কোনো চিন্তাই নেই। আমরা সুস্পষ্টভাবে ওই সময় মতামত দিয়েছি ফাইন্যান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে 73-এর অ্যাক্টকে না ধরে, টাচ না করেও যেই সমসাময়িক যে সমস্যাগুলো আমরা আমাদের ছাত্ররা, আমাদের শিক্ষকরা বর্তমানে ভোগ করতেছে, এই সমস্ত সমস্যা থেকে সমাধান কল্পে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সিনেটে, এই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে এইগুলোর কিছু সংশোধন করে পরীক্ষা পদ্ধতি আমাদের সহ যে সমস্ত বিষয়গুলো আছে, এটা আমি মনে করি এই পরিবর্তনের মাধ্যমে যুগোপযোগী করে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে, পঠন পাঠনের ক্ষেত্রে আমাদেরকে সোচ্চার হতে হবে, ভূমিকা রাখতে হবে। কিন্তু শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে আসলাম, একটা ফাইলে সিগনেচার করে চলে গেলাম, আমার দায়িত্ব শেষ। আমি মনে করি আমরা যদি আগামী প্রজন্মের কাছে আমরা যদি রেহাই পেতে চাই, আমরা যদি আমাদের ছাত্রদেরকে যদি বিশ্ব দরবারে তুলে ধরতে না পারি, তাহলে এই দেশ একটা স্বাধীন সার্বভৌম অর্থনৈতিকভাবে একটা বলিয়ান রাষ্ট্র হিসেবে কখনো টিকে থাকতে পারবে না। আমি মনে করি আমাদের শিক্ষাঙ্গনকে একমাত্র আমাদের মৌলিকভাবে আমাদের যে সমস্ত জায়গায় প্রয়োজন রয়েছে, যে সমস্ত সুপারিশ পালাগুলো রয়েছে, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং সরকার যদি, আমি মনে করি 1 সেকেন্ডের ব্যাপার, এগুলো যদি সকল ভাইস চ্যান্সেলর যদি মনে করেন যে আমরা এই বিষয়গুলোকে একটু আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার, পরীক্ষা পদ্ধতির ব্যাপক পরিবর্তন করা দরকার, যে আমাদের যে সিস্টেম, এই সিস্টেম মাদ্রাসার আমলের সিস্টেম। এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী একটা কথা বলেছেন যে অনলাইন ক্লাস শুধু বর্তমান সময়ের জন্য নয়, এর পরেও সবসময় যাতে অনলাইন এবং অফলাইন দুইটি ক্লাসই চলতে পারে সেরকম লজিস্টিক সাপোর্ট আমাদেরকে কি করতে হবে, ডেভেলপ করতে হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে। এবং আমি একজন শিক্ষক হিসাবে যে সমস্ত রেসপন্সিবিলিটি রয়েছে, আমি যদি মনে করি আমি আজকে 1973 সালে যে অ্যাক্টটা আমার কাছে আছে, সেই অ্যাক্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের যে দায়িত্ব এবং কর্তব্যগুলো রয়েছে, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি ছাত্রকে সুপারভাইজ করার জন্য, প্রত্যেকটি ছাত্রকে তাদের নির্দেশনা দেওয়ার জন্য। তাহলে আমি যদি ইন্ডিভিজুয়ালি একটা ছাত্রকে নির্দেশনা দিতে পারি, আমি যদি একটা টিমের মাধ্যমে যদি তাদেরকে নির্দেশনা দিতে পারি, আমরা যদি আমাদের পরীক্ষা পদ্ধতি যদি আমূল পরিবর্তন করতে পারি, আমরা যদি আমাদের টোটাল যে পঠন পাঠনে যেই বর্তমানে যে সমস্যাগুলো আছে এগুলোকে যদি আমরা দূরীভূত করার জন্য সবাই যদি আন্তরিক হই, আমার মনে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা সিন্ডিকেট, একটা সিলেট অধিবেশনে যথেষ্ট। এই আইনগুলো পরিবর্তন করে আমরা আমাদের ছাত্রদেরকে বর্তমান বিশ্ববাজারের যেই পরিমাণ ডিমান্ড রয়েছে সেই ডিমান্ড অনুযায়ী আমরা তাদেরকে উপহার দিতে পারবো। পুরো জাতি এবং বিশ্ববাজার আমাদের ছাত্ররা অনেক বেশি ভূমিকা পালন করতে পারবে। এবং আমার কাছে তো মনে হয় যে আমরা আমাদের সঠিক দায়িত্ব পালন করতেছি না। আমার এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি তোমাকে, যে সিলেবাস প্রণয়নের ক্ষেত্রে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে বলা হয়েছে 2 বছর অন্তর অন্তর সিলেবাস পরিবর্তন করতে হবে। মাদ্রাসার আমলে এক সিলেবাস হলো, আর এই সিলেবাস সারা জীবন কিয়ামত পর্যন্ত আমি পড়াতে থাকবো, এটা কোনোদিন কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে না। আমি মনে করি আমাদের
প্রত্যেকটা ব্যাপারে আমি গত 3 বছরে এই তোমরা শিক্ষক হিসেবে দেখেছো যে আমরা সরকারের, শুধু সরকার নয়, বেসরকারি বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানগুলো, কর্পোরেট হাউসগুলো রয়েছে, তাদের প্রতিনিধি এনেও আমরা ফাইন্যান্স ডিপার্টমেন্টে সিলেবাস ডেভেলপ করার চেষ্টা করেছিলাম। আমরা বিআইবিএম থেকে ডক্টর প্রশান্ত কুমার ব্যানার্জিকে নিয়ে এসেছিলাম, আমরা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন থেকে লোক নিয়ে এসেছিলাম। অর্থাৎ মার্কেটের বর্তমান যেই ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী যাতে আমি কোর্স কারিকুলার ডেভেলপ করতে পারি, সেই নতুন কোর্স যাতে আমি ছাত্রদেরকে অফার করতে পারি, যাতে করে বর্তমান বিশ্বের যে চাহিদা, ওয়ার্ল্ড ব্যাংক, IMF যেভাবে চাচ্ছে, সেই অনুযায়ী যাতে ফাইন্যান্স ডিপার্টমেন্টের সিলেবাস তৈরি হইতে পারে, এবং সেই অনুযায়ী যদি আমরা আমাদের ছাত্রদেরকে তৈরি করতে পারি, তাহলে ওয়ার্ল্ড ডিমান্ড মিট করা ফাইন্যান্স ডিপার্টমেন্টের পক্ষে সম্ভব হবে। এবং এটা শুধু আমাদের ডিপার্টমেন্ট নয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় শিক্ষকের এরকমই দায়িত্ব। আমি মনে করি আমরা সবাই যদি সচেতন হই, সবাই যদি সোচ্চার হই, সবাই যদি দায়িত্ব অনুভূতি নিয়ে কাজ করি, তাহলে বিশ্ববিদ্যালয়কে আগামী দিনের যে রকম বিশ্ববিদ্যালয় আমাদের প্রয়োজন, এক্সপেক্টেড ইউনিভার্সিটি, সেই লেভেলে আমরা নিতে সক্ষম হব। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক অনেক চমৎকার করে বিষয়গুলো আমাদের সামনে নিয়ে এসেছেন। পলিসি মেকিং ইস্যুস হয়তো আমরা বলে যাচ্ছি, আপনি প্রস্তাবনা দিচ্ছেন যে আমাদের ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন এবং পলিসি মেকিং আরো যারা আছেন তারা অচিরে এগুলো শুনবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন, আমাদের শিক্ষার্থীদের জীবন রক্ষা করবেন, এটাই আমরা আসলে প্রত্যাশা করি। এই সময় সেকালে পরীক্ষা পদ্ধতিতে কোভিড সময়ে আমরা কি করে পরীক্ষা নিব, আসলে তো আমাদের আধুনিকায়ন দরকার। স্যার, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি আমাদের আলোচনায়, এবং শেষের দিকে আসলে আপনাকে একটু সামারাইজ করতে হবে, মানে আপনাকে একটু প্রণোদনা দিতে হবে আমাদের ইয়ং জেনারেশন যারা আপনার কথা শুনছেন তাদের উদ্দেশ্যে। আপনাকে যদি বলি যে আপনি কনক্লুডিং স্পিচ হিসাবে তাদের উদ্দেশ্যে কি বলবেন, কি বলতে চান? ঠিক এই সময়টা আসলে কোভিড সময়টা তাদের অনেক বেশি প্রণোদনা দরকার, অনেক ধরনের উপদেশ দরকার, অনেক সহযোগিতা দরকার। আপনি আপনার প্রিয় সহকর্মীদের উদ্দেশ্যে এবং একই সাথে আপনার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে একসাথে বলতে পারেন। আমাদের সাথে স্যার আপনার প্রিয় 3 জন শিক্ষার্থী যারা আমাদের বিভাগেরই সহকর্মী আছেন, আওলাদ হোসেন সাগর আছেন আমাদের সাথে, তামিম ফয়সাল আছেন, মহিউদ্দিন চৌধুরী আছেন, তারা আপনাকে শুনছেন, আপনার কথাগুলো শুনছেন এবং তারা কমেন্টও করছেন। সো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের শিক্ষার্থীদের সাথে শিক্ষকরাও যোগ দিয়েছেন, সকল শিক্ষককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। স্যার, আপনি কি বলবেন এই সময়টাতে? আমি এই ক্ষেত্রে আসলে অনেকগুলো কথা আমি বলে ফেলেছি। আমি আমাদের বর্তমান যে সমস্ত ছাত্ররা, কারেন্ট স্টুডেন্ট যারা আছেন, তাদের প্রতি আমি একটা অনুরোধ করব যে তারা যাতে তাদের ক্যারিয়ার প্ল্যানের ক্ষেত্রে এখন থেকে সোচ্চার হয়। এখন ক্যারিয়ার প্ল্যানিংয়ের ক্ষেত্রে তারা কিভাবে ঠিক করবে, তারা কি শিক্ষক হবে, না তারা ব্যাংকার হবে, না তারা এন্টারপ্রিনিয়র হবে, কিভাবে হবে? এই ক্যারিয়ার প্ল্যানের ক্ষেত্রে আমি সবসময় যে 5টি পয়েন্ট বলে থাকি। ফার্স্ট স্টেপ হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। আমি আমার কারেন্ট স্টুডেন্টদেরকে বলবো যে ইউ আর দ্য বেস্ট জাজ টু ইভালুয়েট ইউর সেলফ। তুমি যদি তোমাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারো, তুমি কি হতে পারবা, তাহলে সবচাইতে তোমার জন্য ভালো হবে। সেকেন্ড পয়েন্ট, যখন আমরা নিজেরাই সেলফ অ্যাসেসমেন্ট করব, তার পরবর্তীতেই আমরা এক্সপ্লোর করব ক্যারিয়ার অপশানগুলো কি কি আছে আমার সামনে, আমার যে যোগ্যতা, আমার যে অবস্থা, আমার যে কোয়ালিটি, সেই অনুযায়ী কি কি অপশান মার্কেটে আছে। এবং সেকেন্ড অপশানে আমি যখন সবগুলো এক্সপ্লোর করব, এই এক্সপ্লোরিংয়ের ক্ষেত্রে আমি মনে করি আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এক্ষেত্রে তাদেরকে যথেষ্ট হেল্প করতে পারেন এবং তাদের অ্যাডভাইজার হিসাবে এই ক্যারিয়ার প্ল্যানিংয়ে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। এরপর থার্ড স্টেজে ন্যারো ডাউন লিস্ট অফ ক্যারিয়ার অপশানস। অনেকগুলো অপশান থাকবে, একজন ছাত্রের কাছে হয়তো 100টা ক্যারিয়ার অপশান আছে, তাহলে সেখান থেকে সে ন্যারো ডাউন করতে পারে 3, 4, 5টার মধ্যে। তারপর সে তার যোগ্যতা অনুযায়ী, তার অপরচুনিটি অবস্থা অনুযায়ী সব বিবেচনা করে চলতে সে বেস্ট ওয়ান হি শুড জাস্ট অপ্ট, অ্যান্ড লাস্ট ওয়ান হি শুড সেট হিজ ক্যারিয়ার গোল।
আমরা যদি আমাদের ছাত্রদেরকে ক্যারিয়ার প্ল্যানিংয়ের ক্ষেত্রে এখন থেকে যদি চেষ্টা করি তাদেরকে নিজেদেরকে বোঝার জন্য, নিজেদের যোগ্যতা অনুযায়ী কিভাবে সে বর্তমান মার্কেটের সাথে ডিমান্ড অনুযায়ী সেট করতে পারে, তাহলে আমি মনে করি আমাদের ছাত্ররা বর্তমানে যে অবস্থায় আছে তার সাথে আর একটু ভালো পর্যায়ে চলে যেতে পারবে। এর পরবর্তীতে আমি যেটি বলবো যে আমাদেরকে কোনো সময় কোয়ালিটির সাথে আপোষ করা যাবে না। আমাদের প্রাক্তন ছাত্র যারা আছে তারাও আলহামদুলিল্লাহ ফাইন্যান্স ডিপার্টমেন্টের সুনাম আজকে এমনি এমনি আসে নাই। আমাদের প্রাক্তন ছাত্ররা যে প্রতিষ্ঠানে আছে তারা অত্যন্ত সততার সাথে, দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করার কারণেই ফাইন্যান্স ডিপার্টমেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজ একটা ঈর্ষণীয় অবস্থানে আছে। আমি মনে করি আমাদের সকলকেই একমাত্র আমাকে দুনিয়া থেকে আজকে চলে যেতে হবে, আমরা কেউ 200 বছর বাঁচব না। এই সত্যটুকুকে মনে প্রাণে বিশ্বাস করে আমাদেরকে বলতে হবে যে আমাদের সময়টা খুব কম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফে বলছেন যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যে আমাদের সময় এমনভাবে চলে যাচ্ছে, এই সময়টাই হচ্ছে যে আমাদের জন্য সবচেয়ে মারাত্মক একটা সম্পদ। এবং এই সম্পদের জন্য তৎকালীন একজন সাহাবায়ে কেরাম বলছিলেন যে এই সূরাটি যখন নাজিল হলো তখন বললেন যে এটাকে আমার কাছে মনে হয় যে বরফ বিক্রেতার মতো। একজন বরফ বিক্রেতার কাছে যদি 10 পণ বরফ থাকে, যদি দ্রুত এটা বিক্রি না হয় তাহলে এই বরফ পানিতে রূপান্তর হবে এবং তার পুরো ব্যবসা সব জলাঞ্জলি হয়ে যাবে। তাহলে আমরা যদি আমাদের এই যে সময়টুকু, ছাত্র বলি শিক্ষক বলি, আমরা এই সময়টুকুকে আর ফিরে পাবো না। আজকে যে সময়টা, যেই সেকেন্ড আমি আজকে অতিবাহিত করলাম, আগামীকালকে এই সেকেন্ড আমি আর ফিরে পাবো না। সুতরাং আমার জীবন থেকে এই সময়টুকু চলে যাচ্ছে, আমরা যদি সময়ের সদ্ব্যবহার করতে না পারি, এই অমূল্য সম্পদকে যদি আমি কাজে না লাগাতে পারি, তাহলে আমাদের পুরো জীবনটাই ব্যর্থ হবে। আমি অনুরোধ করব অত্যন্ত সততার সাথে, নিষ্ঠার সাথে, কোয়ালিটির সাথে আমরা আমাদের সময়কে, আমাদের যোগ্যতাকে কাজে লাগিয়ে আমরা কাজ করি, তাহলে আমি মনে করি দুনিয়াতে এবং আখিরাতে উভয় ক্ষেত্রেই আমরা সফল হব ইনশাআল্লাহ। আমার আর বেশি কিছু নাই, একটাই কথা অনুরোধ করব যে আমরা আমাদের সময় এবং যোগ্যতাকে যাতে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের জীবন পারাপারের ক্ষেত্রে ভূমিকা রাখি, সচেষ্ট হই। এই কথা অনুরোধটুকু করেই আমি আমার কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক কৃতজ্ঞতা। আপনার অযোগ্য, অপদার্থ, একেবারে পিছিয়ে পড়া সবকিছুতেই আপনাকে হতাশ করা এমন এক ছাত্রের অনুরোধে আপনি যে আজকে আমাদের এখানে সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক আপনার প্রতি আসলে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক বেশি কৃতজ্ঞ আমি। আপনি অনেক ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। আজকেও সারাদিন আপনি অনলাইনে একাধিক মিটিং এ ছিলেন, এই সময় আপনার অন্য প্রোগ্রাম আছে, তারপরও আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় অডিয়েন্স, আপনাদেরই প্রিয় শিক্ষক, যিনি মাত্র 3 বছর বয়সে বাবাকে হারান, এরপর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময় ফাইনালি মাকে হারান, তারপর ছোটবেলায় 3 বছর বয়সে বাবাকে হারানোর পর সেই যে সংগ্রাম, এই সংগ্রামে সবসময় সাথে ছিল পড়াশোনা। উনি পড়াশোনাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। উনি আমাদের স্যার, শ্রদ্ধেয় শিক্ষক, আমাদেরকে বলছেন যে কখনো পড়াশোনা ছাড়েননি। কেন জানি অদ্ভুত রকমের ভালো লাগা স্যারের কাজ করতে হয় পড়াশোনার বিষয়ে, এবং সেটা স্কুল জীবনে তিনি প্রমাণ রেখেছেন, মেধা স্বাক্ষর রেখেছেন, কলেজে রেখেছেন। আর বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের অত্যন্ত পুরনো বিভাগ, গণিত বিভাগে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন রেকর্ড পরিমাণ মার্কস নিয়ে। আর তারপর ক্যারিয়ারে, যার রেজাল্ট হওয়ার আগে ওনাকে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে শিক্ষক হিসাবে সেনাবাহিনীর লোকজন গিয়ে, বড় বড় অফিসাররা গিয়ে নিয়ে এসে জয়েন করিয়েছিলেন। এরপর চুয়েট, চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো বড় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স বিভাগে আমরা যারা পড়াশোনা করেছি, আমরা এতটাই সৌভাগ্যবান যে স্যারকে আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক হিসেবে পেয়েছি। একই সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে শিক্ষক হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন। কিন্তু
চট্টগ্রামের টানে, স্যারের শ্রদ্ধেয় শিক্ষকদের অনুরোধে, চট্টগ্রামের মানুষের শিক্ষার্থীদের বিভাগের ভালোবাসায় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকে যান, যেটা এক ঐতিহাসিক বিষয়। আমি জানি না বাংলাদেশে ঠিক সেই সময়ে এবং এখন পর্যন্ত কতজন বিশ্ববিদ্যালয় শিক্ষক পাওয়া যাবে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে সুযোগ পাওয়ার পরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকে যান। এরকম একজন মহান শিক্ষকের শিক্ষার্থী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। যদিও আমি জানি আমি কি পরিমাণ অযোগ্য ছাত্র স্যারের, তথাপিও শিক্ষার্থী তো হয়েছিলাম স্যারের, সেই হিসাবে নিজেকে ধন্য মনে করছি। হাজার হাজার শিক্ষার্থীর অনুপ্রেরণা আমাদের প্রিয় শিক্ষক। আল্লাহ আমাদের স্যারকে দীর্ঘ হায়াত দান করুক, আজীবন সুস্থ রাখুক, সবসময় আমাদেরকে এভাবে সহযোগিতা করে যাবেন, পথ দেখিয়ে যাবেন, সেই প্রত্যাশাই আমি করছি। আর প্রিয় অডিয়েন্স, আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের গ্রিন সোসাইটি বাংলাদেশ, স্কুল অফ এইচআরডি এবং গ্রাজুয়েট ফোরাম উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম যৌথ উদ্যোগে আমরা আমাদের এই ওয়েবিনার সিরিজ প্রতি সপ্তাহে অব্যাহত রেখেছি। আপনারা আমাদেরকে জানান আপনারা কোন কোন বিষয়ে শুনতে চান। আমরা উদ্যোক্তা উন্নয়নে কাজ করছি, আবার মানব সম্পদ উন্নয়নে কাজ করছি, দুটো একসাথে করছি। আপনারা যদি আমাদের সাথে থাকেন, অবভিয়াসলি আমরা এভাবেই আপনাদের পাশে থাকতে পারবো। সো স্যার, আপনাকে অনেক 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 ধন্যবাদ। দোয়া করবেন আমাদের সবার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ তোমাদের সবাইকে। গ্রিন সোসাইটিকেও ধন্যবাদ।